হ্যালো। হ্যাঁ স্যার। ওকে। তো আমাদের আজকের দিন যেখানে শেষ হয়েছে প্ল্যানেটারি উইন্ড সিস্টেম আমরা করেছিলাম, তারপর থেকে আমরা শুরু করব। আজকে রয়েছে সেকেন্ডারি উইন্ড সিস্টেম, টারসিয়ারি উইন্ড সিস্টেম, হিউমিডিটি, প্রেসিপিটেশন এবং ক্লাউডস। এতগুলো টপিক রয়েছে। এর মধ্যে থেকে সব থেকে আমাদের যে কনফিউশন তৈরি করবে সেটা হচ্ছে হিউমিডিটি টপিক বা এই আর্দ্রতা যে চ্যাপ্টারটা রয়েছে। শুনতে সহজ হলেও আমরা পড়ে এসেছি অনেক জায়গাতে, অনেক দিন ধরেই পড়ছি, ক্লাস 10 থেকে রয়েছে সিলেবাসে। কিন্তু এই জায়গাটাতে সবচেয়ে বেশি কনফিউশন তৈরি করবে। আমি চেষ্টা করবো জায়গাগুলো একটু ক্লিয়ার করে দেওয়ার। পরপর দেখা যাক কি কি রয়েছে। প্রথম আমাদের রয়েছে সেকেন্ডারি উইন্ড সিস্টেম। সেকেন্ডারি উইন্ড সিস্টেম অর্থাৎ যেটাকে আমরা বলছি সিজনাল উইন্ড, এর কতগুলো নাম রয়েছে। কি কি নাম রয়েছে? সেকেন্ডারি উইন্ড সিস্টেম অলসো নোন অ্যাজ সিজনাল উইন্ড, পিরিয়ডিক উইন্ড অর ভ্যারিয়েবল উইন্ড। আমরা এটাকে যে ঋতুভিত্তিক বাতাস বলতে পারি, সাময়িক যে বলি আমরা বাতাস, সেটাই বলবো, এবং যেটা একটা নির্দিষ্ট সময় পিরিয়ডের মধ্যে প্রবাহিত হয়, সেই জন্য এটাকে পিরিয়ডিক উইন্ডও বলা হয়। কি কি রয়েছে এর মধ্যে? সিজনাল উইন্ড কোনগুলো? These winds change their direction in different season or for example monsoon in India. যে সমস্ত বাতাসগুলো বিভিন্ন ঋতুভিত্তিক তাদের যে দিক রয়েছে সেটা পুরোপুরিভাবে পরিবর্তন করে দেয়, সেগুলো হচ্ছে সিজনাল উইন্ড। যেমন আমাদের উদাহরণ হিসেবে বলা রয়েছে মনসুন ইন ইন্ডিয়া বা মৌসুমী বায়ু। আমরা ডিটেলসে যদিও পরে পড়বো মৌসুমী বায়ু চ্যাপ্টারে, কিন্তু আমাদের মৌসুমী বায়ু পুরোপুরি তার যে ডিরেকশন রয়েছে বা তার দিক রয়েছে 180 ডিগ্রি চেঞ্জ করে। এটা পরীক্ষায় অনেক জায়গায় শর্ট প্রশ্নে আসে যে মৌসুমী বাতাসের যে গতি দিক পরিবর্তন সেটা ডিগ্রিতে যদি পরিমাপ করা হয় সেটা কত ডিগ্রি? 180 ডিগ্রি, পুরোপুরি 180 ডিগ্রি ডিরেকশন চেঞ্জ হয়। কি কি রয়েছে? পিরিয়ডিক উইন্ডস কি? যে অ্যাজ দিস উইন্ড কিপ ফ্লোয়িং পিরিয়ডিকলি, ফর এক্সাম্পল ল্যান্ড ব্রিজ অ্যান্ড সি ব্রিজ। অর্থাৎ নির্দিষ্ট দিনের মধ্যে নির্দিষ্ট সময়ে কখনো যেটা হচ্ছে হতে পারে দিনের বেলাতে প্রবাহিত হচ্ছে, কখনো হতে পারে রাত্রিবেলা প্রবাহিত হচ্ছে, এই হিসেবে যে বাতাসগুলো প্রবাহিত হয় সেগুলো পিরিয়ডিক উইন্ড, যেটাকে আমরা বলে থাকি স্থলবায়ু। এবং যে সমুদ্র বায়ু রয়েছে সি ব্রিজ, ল্যান্ড ব্রিজ, এছাড়াও আমরা দেখেছি মাউন্টেন অ্যান্ড ভ্যালি ব্রিজ, যেটা আমরা বৈপরীত্য উত্তাপের সময় পড়েছিলাম, ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু, এগুলো রয়েছে পিরিয়ডিক উইন্ড। এরপর চলে আসি মনসুন। এখানে মনসুন শুধুমাত্র আমরা একটু জাস্ট সিজনাল উইন্ড হিসেবে মনসুন সেইটুকু পড়বো, মনসুন ডিটেলস আমরা পরে পড়বো। জাস্ট সিজনাল উইন্ড হিসেবে মনসুন পড়বো এখানে। মনসুন winds are a seasonal winds characterized by a complete reversal in their direction from one season to another season. অর্থাৎ মৌসুমী বায়ু হচ্ছে পুরোপুরিভাবে একটা সিজনাল উইন্ড, যেটা বিভিন্ন ঋতুতে তার দিকটা পুরোপুরিভাবে পরিবর্তন করে। আমরা দেখেছি সামার সিজনের দিক একদিক থেকে প্রবাহিত হয়, আমরা যখন উইন্টার সিজনে একদিক থেকে প্রবাহিত হয়। কিভাবে হয়? ইটস চেঞ্জ ডিরেকশন 180 ডিগ্রি, 118 ডিগ্রি, এটা তার ডিরেকশন 180 ডিগ্রি চেঞ্জ করে। এখানে স্লাইডগুলোতে ইংলিশ রয়েছে, আমি যে বাংলা পিডিএফ দেবো সেখানে বাংলাতে সমস্ত নোটস রয়েছে, চিন্তার কিছু নেই। ইটস চেঞ্জ দেয়ার ডিরেকশন 180 ডিগ্রি, এটা তার দিকের 180 ডিগ্রি পরিবর্তন করে। কিভাবে করে, কখন করে? এক হচ্ছে মনসুন আর ট্রেডিশনালি এক্সপ্লেন্ড অ্যাজ ল্যান্ড অ্যান্ড সি ব্রিজ অন এ লার্জ স্কেল। অর্থাৎ মৌসুমী বায়ুকে একত্রে আমরা বলে থাকি যে স্থলবায়ু এবং জল সমুদ্র বায়ুর একটা বৃহৎ সংস্করণ। কিভাবে রয়েছে? দে ব্লো ফ্রম দ্য সি টু ল্যান্ড ইন সামার অ্যান্ড ফ্রম ল্যান্ড টু সি ইন উইন্টার। এটা শুধুমাত্র কি হয় যে সমুদ্র ভাগ থেকে স্থলভাগের দিকে আমাদের গ্রীষ্মকালে প্রবাহিত হয়, যেটা এখন চলছে। আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে সমুদ্র থেকে স্থলভাগের দিকে, এবং যখন উইন্টার সিজন চলে আসবে, উইন্টার সিজনে তখন কি হবে? স্থলভাগ থেকে এই বাতাস সমুদ্রের দিকে প্রবাহিত হবে। যে এখানে রয়েছে এটা আমাদের সামার সিজনের ডিরেকশন, এইখান থেকে বাতাস উপরের দিকে প্রবাহিত হচ্ছে দেখা যাচ্ছে। আর তার পাশের যে ছবিটা রয়েছে, দুটো ছবি পাশাপাশি রাখলেই বোঝা যাবে যে এইখানে বাতাস এই দিক থেকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ আমাদের বাতাসের ডিরেকশন রয়েছে সমুদ্রের দিক থেকে স্থলভাগের দিকে। আবার এটা যখন ব্যাক করছে, এটা অন সেট অফ এটা হচ্ছে অন সেট অফ মনসুন, এটা হচ্ছে উইথড্র অফ মনসুন, এটা উইন্টার সিজনের মনসুন, যেখানে দেখা যাচ্ছে বাতাস স্থলভাগের দিকে থেকে জলভাগের দিকে প্রবাহিত হচ্ছে। দুটো আলাদা সিজনের দেওয়া রয়েছে, একটা সামার সিজনের, একটা উইন্টার সিজনের। ওকে। নেক্সট হচ্ছে যেটা রয়েছে ল্যান্ড অ্যান্ড সি ব্রিজ। ল্যান্ড অ্যান্ড সি ব্রিজ আমাদের স্থলবায়ু এবং যেটা জলবায়ু ডিউরিং ডে। দিনের বেলাতে কি দেখা যায়? দিনের বেলাতে ল্যান্ড হিটস আপ ফাস্টার দেন বিকামস ওয়ার্মার দেন সি। অর্থাৎ ভূমিভাগ জলভাগের থেকে দ্রুত গরম হয়, উষ্ণ হয়, এবং দ্রুত উষ্ণ হওয়ার ফলে ভূমিভাগের উপর নিম্নচাপ সৃষ্টি হয়। এয়ার রাইজেস অ্যান্ড লো প্রেসার অ্যান্ড ক্রিয়েটেড। স্থলভাগের উপর নিম্নচাপ সৃষ্টি হলো। অর্থাৎ ভূমিভাগ একই পরিমাণ তাপ পাচ্ছে, জলভাগ একই পরিমাণ তাপ পাচ্ছে। আমরা জানি ভূমিভাগ জলভাগের তুলনায় বেশি উত্তপ্ত হবে, বেশি উত্তপ্ত হওয়া মানেই সেখানে বাতাস হালকা হবে, উপরের দিকে উঠে যাবে, সেখানে নিম্নচাপ সৃষ্টি হবে। সি ইজ রিলেটিভলি কুল অ্যান্ড দ্য প্রেসার ওভার দ্য সি ইজ রিলেটিভলি হাই। অর্থাৎ জলভাগ তুলনামূলক কম উষ্ণ হবে এবং জলভাগের উপর তুলনামূলকভাবে হাই প্রেসার থাকবে। এরপর কি হবে? প্রেসার গ্রেডিয়েন্ট ইজ ফ্রম টু সি টু ল্যান্ড অ্যান্ড সি ব্রিজ ব্লোজ। এই সময় কি হবে? যে বায়ুর চাপ ঢাল
বায়ুর চাপ ঢাল তৈরি হবে কোথা থেকে? জলভাগের থেকে স্থলভাগের দিকে, এবং সেই সময় কি হবে? সি ব্রিজ বা সমুদ্র বায়ু প্রবাহিত হবে। এখানে একটা মনে রাখতে হবে, সি ব্রিজ মোস্টলি ব্লো অ্যাট আফটারনুন, বিকেল বেলাতে সব থেকে বেশি পরিমাণ সি ব্রিজ বা সমুদ্র বায়ু প্রবাহিত হয়। শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। এখানে ছবিতে দেখলে ভালো করে বোঝা যাবে যে স্থলভাগ দ্রুত উষ্ণ হওয়ার পর স্থলভাগের বাতাস হালকা হয়ে উপরে সৃষ্টি হয়েছে এবং এখানে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, এবং নিম্নচাপ সৃষ্টি হওয়ার পরে জলভাগ থেকে বাতাস স্থলভাগের দিকে প্রবাহিত হচ্ছে। এটা দিনের বেলাতে হয় ডিউরিং ডে, বেশিরভাগ সময় বেশি জোরে প্রবাহিত হয় সেটা হচ্ছে আফটারনুন। নেক্সট রয়েছে ডিউরিং নাইট, রাত্রিবেলা কি হয়? রাত্রিবেলা রয়েছে যে ল্যান্ড লুজ হিট ফাস্টার দেন দ্য সি, জলভাগের তুলনায় স্থলভাগ দ্রুত হারে তাপ বিকিরণ করে, তাপ হারিয়ে ফেলে, ফলে স্থলভাগ দ্রুত হারে শীতল হয়ে পড়ে। তুলনামূলকভাবে জলভাগ তখনও উষ্ণ থাকে। এই কারণে কি হয়? স্থলভাগের ওপর একটা হাই প্রেসার জোন তৈরি হয়ে যায়, জলভাগের ওপর তখনও কিন্তু উত্তাপ বেশি রয়েছে, লো প্রেসার জোন তৈরি হয়। এই সময় কি হয়? প্রেসার গ্রেডিয়েন্ট কোন দিক থেকে তৈরি হবে? প্রেসার গ্রেডিয়েন্ট তৈরি হয়ে যায় ঠিক আগেরটার উল্টো, অর্থাৎ এই সময় সি অ্যান্ড ল্যান্ড, এই সময় প্রেসার গ্রেডিয়েন্ট তৈরি হয়ে যায় ফ্রম ল্যান্ড টু সি, অর্থাৎ স্থলভাগ থেকে জলভাগের দিকে প্রেসার গ্রেডিয়েন্ট তৈরি হয়ে যায়, এবং সেই সময় ল্যান্ড ব্রিজ বা স্থলবায়ু প্রবাহিত হতে শুরু করে। এখানে ওইটা মনে রাখতে হবে, ল্যান্ড ব্রিজ মোস্টলি ব্লোজ দ্য আর্লি মর্নিং, অর্থাৎ স্থলবায়ু সব থেকে জোরে বা সব থেকে বেশি প্রবাহিত হবে ভোরের সময়। এটাও মনে রাখতে হবে আমাদেরকে শর্ট প্রশ্নের জন্য। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে মাউন্টেন এন্ড ভ্যালি উইন্ডস। মাউন্টেন এন্ড ভ্যালি উইন্ডস আমরা ইনভার্স অফ টেম্পারেচার যখন আগের ক্লাসে করিয়েছিলাম সেই সময় দেখেছি আমরা অ্যানাবেটিক বায়ু আর ক্যাটাবেটিক বায়ু। অ্যানাবেটিক বায়ু, ক্যাটাবেটিক বায়ু আমরা দেখেছি, জাস্ট লেখাগুলো একবার নিয়ে নিয়ে তারপর বলছি। ডিউরিং ডে, দিনের বেলায় কি হয়? স্লোপ ফেসিং দ্য সান হিটেড আপ, যেটা হচ্ছে পর্বতের বা পাহাড়ি অঞ্চলে যে ঢাল রয়েছে সেই ঢালু এলাকা, এই অঞ্চলটা বেশি তাপমাত্রা ও সূর্য তাপ পায়, এবং এই অঞ্চলটা বেশি উত্তপ্ত হয়ে পড়ে তুলনামূলক এই অঞ্চলের থেকে, অর্থাৎ উপত্যকা অঞ্চলের থেকে। এই অঞ্চলে যখনই বেশি উত্তপ্ত হয়ে যায়, এই অঞ্চলের বাতাস কি হয়? উষ্ণ হয়ে হালকা হয়ে উপরের দিকে উঠতে থাকে। তখন এইখানে একটা নিম্ন গ্যাপ তৈরি হয়ে যায় বা এখানে একটা শূন্যস্থানের সৃষ্টি হয়ে যায়। সেই শূন্যস্থানটা পূরণ করার জন্য কি হয়? এখানকার যে শীতল ভারী বাতাস থাকে সেই বাতাস ধীরে 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 এই ঢাল বরাবর আসতে থাকে উপরের দিকে, যেটা হচ্ছে স্লো প্লেসিং দ্য সান হিটেড আপ। প্রথম লাইনে লেখা রয়েছে, এক সেকেন্ড, তারপর কি? এয়ার ফ্রম দ্য ভ্যালি মুভস আপ দ্য স্লোপ, এখান থেকে ভ্যালি থেকে অর্থাৎ উপত্যকা থেকে বাতাস আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। এরপর কি হয়? দিস উইন্ড নোন অ্যাজ ভ্যালি ব্রিজ, যেটাকে বলা হয় উপত্যকা বায়ু, এটাকে বলা হয় অ্যানাবেটিক বায়ু, এবং এটাকে বলা হয় আপস্লোপ উইন্ড। অনেকগুলো নাম রয়েছে, অ্যানাবেটিক বায়ু, আপস্লোপ উইন্ড এবং ভ্যালি ব্রিজ। নেক্সট পরের ধাপে ডিউরিং নাইট কি হচ্ছে? ডিউরিং নাইট এর উল্টো ঘটনা ঘটবে, অর্থাৎ স্লোপ রেডিয়েট হিট দ্য গেট কুলড, যে স্লোপ খুব দ্রুত তাপমাত্রা নিয়েছিল সেই স্লোপ বা পাহাড়ের ঢাল দ্রুত হারে তাপমাত্রা বিকিরণ করে দেয়, ফলে ঠান্ডা হয়ে যায়। এর ফলে কি হয়? দ্য এয়ার বিকাম ডেন্সার এন্ড ডিসেন্ড ডাউন হিল ইনটু দেয়ার ভ্যালি, ইনটু দ্য ভ্যালি, সেখানকার বাতাস কি হয়? হালকা হালকা ছিল, সেটা শীতল হওয়ার পরে ভারী হয়ে গেছে, ডেন্স হয়ে গেছে, এবং ডিসেন্ড করবে, অর্থাৎ নিচের দিকে স্লোপ বরাবর পাহাড়ের ঢাল বরাবর অভিকর্ষের টানে ধীরে ধীরে নেমে আসবে। দ্য উইন্ড ইজ নোন অ্যাজ মাউন্টেন উইন্ড, ক্যাটাবেটিক উইন্ড অর ডাউন স্লোপ, এটাকে বলা হয় ক্যাটাবেটিক বাতাস বা ডাউন স্লোপ উইন্ড। এখানে একটা জিনিস বলে দিই, এয়ার ড্রেনেজ। এয়ার ড্রেনেজ কোন বাতাসটাকে বলা হয়? আমি এটা আগের দিন ক্লাসে বলেছিলাম যে অ্যানাবেটিক ইয়া ক্যাটাবেটিক। আগের দিন যখন অ্যানাবেটিক উইন্ড। ইনভার্স অফ টেম্পারেচার যখন পড়ানো হয়েছিল তখন বলা হয়েছিল এয়ার ড্রেনেজ কোনটাকে বলা হয়? ক্যাটাবেটিক। ক্যাটাবেটিক উইন্ডকে। হ্যাঁ। নেক্সট হিউমিডিটি, এই চ্যাপ্টারটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গায় অনেকগুলো কনফিউশন হবে, অনেকগুলো জায়গাতে কনফিউশন তৈরি হবে। এখানে সেই কনফিউশনগুলো আমি চেষ্টা করব দূর করে নেওয়ার। এখানে ভিডিওতে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে, তারপরেও যদি সমস্যা থেকে যায় তো গ্রুপ রয়েছে আলোচনা করার জন্য। তো প্রথম হিউমিডিটি, এখানে হিউমিডিটি আমি জাস্ট হিউমিডিটি বলবো না, বাংলাতে শুধু বলবো। আগে হচ্ছে এখন আমরা বলবো জলীয় বাষ্প, শুধু জলীয় বাষ্পের পরিমাণটা দেখবো। জলীয় বাষ্পের পরিমাণ দেখে নেওয়ার পর লাস্টে আমরা দেখবো হিউমিডিটি, অর্থাৎ ভাগগুলো যে রয়েছে, অ্যাবসলিউট হিউমিডিটি, স্পেসিফিক হিউমিডিটি বা রিলেটিভ হিউমিডিটি, যদিও সব থেকে কার্যকরী হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। তো এখন এইখানে যে কনটেক্সটটা পড়বো আমরা, প্রথম যে স্লাইডটা হিউমিডিটি রয়েছে, যে জলীয় বাষ্প হিসাবে আমরা শুধুমাত্র কল্পনা করব, কোনো ভাগ নয়। প্রথম কি রয়েছে? যে ওয়াটার ভেপার কম্পোরাইজ অনলি, প্রথম রয়েছে হিউমিডিটি রেফার্স টু দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন দ্য এয়ার, বাতাসের মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প থাকবে সেটাই এখন হিউমিডিটি এই হিসেবে। নেক্সট ওয়াটার ভেপার কত রয়েছে আমরা দেখেছি, 4% রয়েছে। 4% রয়েছে ভূভাগ থেকে কত কিমির মধ্যে? ভূপৃষ্ঠ থেকে কত কিমির মধ্যে রয়েছে বেশিরভাগ জলীয় বাষ্প? 6 কিমি।
6 কিমির মধ্যে 6 থেকে 10। হ্যাঁ, আচ্ছা। এরপর হচ্ছে আমি একটা জিনিস বলেছিলাম যে জলীয় বাষ্পের সর্বোচ্চ সীমা কত, সর্বোচ্চ কোন সীমা পর্যন্ত জলীয় বাষ্প থাকতে পারে, আগের ক্লাসে আলোচনা হয়েছে। ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার, ট্রোপোপজ পর্যন্ত, ট্রোপোপজ, ট্রোপোপজ। হ্যাঁ। হ্যাঁ, নেক্সট রয়েছে কি হিউমিডিটি চেঞ্জ স্পেশিয়ালি এন্ড টেম্পোরারি। এক্ষেত্রে আগের দিনও এই জিনিসটা ছিল, স্পেশিয়ালি অর্থাৎ জিওগ্রাফিক্যাল এরিয়া বেসিসে অর্থাৎ স্পেস বেসিসে চেঞ্জ হবে হিউমিডিটি, আবার টেম্পোরারি অর্থাৎ টাইম বেসিসেও চেঞ্জ হবে হিউমিডিটি। কি কিভাবে হবে, সেম অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার রেজাল্ট হাইয়ার হিউমিডিটি ইন কুলার এয়ার দেন ওয়ার্ম এয়ার। একই পরিমাণ যদি জলীয় বাষ্প থাকে, সেই জলীয় বাষ্পটা শীতল বাতাসে হিউমিডিটির পরিমাণ বেশি করবে এবং গরম বাতাসে হিউমিডিটির পরিমাণ কম হবে। কেন হয়, সহজ কত করে উদাহরণ যদি ধরা হয়, যদি এই পরিমাণ আমি বাতাসের এরিয়া ধরে নিচ্ছি, এই পরিমাণ বাতাস রয়েছে, এই পরিমাণ বাতাসের মধ্যে আমার যে যদি ধরা হয় যে এই পরিমাণ হিউমিডিটি রয়েছে, এটা হচ্ছে ঠান্ডা বাতাসে, তো এটা এখানের পরিমাণ হিউমিডিটি দেওয়া থাকবে। এরপর দেখা যাচ্ছে বাতাস উষ্ণ হয়ে গেছে, বাতাসের আয়তন বেড়ে গেছে, বাতাস অনেকটা প্রসারিত হয়ে গেছে, এই পরিমাণ হয়ে গেছে, হিউমিডিটি চেঞ্জ হয়নি, হিউমিডিটির পরিমাণটা যা ছিল তাই ছিল। তাহলে কি হবে, শীতল বাতাসে একই পরিমাণ জলীয় বাষ্প বেশি হিউমিডিটি তৈরি করবে, উষ্ণ বাতাসে একই পরিমাণ জলীয় বাষ্প কি করবে, কম হিউমিডিটি তৈরি করবে। আশা করি এই বিষয়টা বোঝা গেছে। নেক্সট হচ্ছে আরেকবার বলে দাও না। আরেকবার, ওকে। যদি একই পরিমাণ হিউমিডিটি থাকে, অর্থাৎ আমি ধরে নিচ্ছি জলীয় বাষ্পের পরিমাণটা ধরে নিচ্ছি যে 10 গ্রাম রয়েছে, 10 গ্রাম জলীয় বাষ্প রয়েছে এই বাতাসটার মধ্যে, এই বাতাসটা শীতল বাতাস। এরপর এই বাতাসটি কি হয়েছে, উষ্ণ হয়েছে, উষ্ণ হওয়ার পরে বাতাস প্রসারিত হয়েছে, অনেকটা এরিয়া নিয়ে নিয়েছে এবং হিউমিডিটি রয়েছে তার মধ্যে 10 গ্রামই। তাহলে কি হবে, এখানে কম পরিমাণ বাতাসে আয়তনটা কম রয়েছে, ভলিউমটা কম রয়েছে, সেখানে রয়েছে 10 গ্রাম হিউমিডিটি, মানে এখানে হিউমিডিটি বেশি হবে সেই বাতাসটাতে, জলীয় বাষ্পের পরিমাণটা বেশি বোঝাবে সেই বাতাসের ক্ষেত্রে ভলিউমের সাপেক্ষে। এখানে ভলিউম অনেক বেড়ে গেছে কিন্তু হিউমিডিটি রয়েছে 10 গ্রামই, তাহলে এক্ষেত্রে কি হবে, হিউমিডিটি কম হবে ওয়ার্ম বাতাসের ক্ষেত্রে। সেই জন্য এখানে বলা রয়েছে সেম অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার রেজাল্ট হাইয়ার হিউমিডিটি ইন কুল এয়ার দেন ওয়ার্ম এয়ার। একই পরিমাণ যদি জলীয় বাষ্প থাকে তাহলে সেটা শীতল বাতাসে বেশি আর্দ্রতা তৈরি করবে আর উষ্ণ বাতাসে কম আর্দ্রতা তৈরি করবে। নেক্সট রয়েছে ফ্যাক্টরস এফেক্টিং হিউমিডিটি। এখানে জলীয় বাষ্পকে কোন কোন উপাদানগুলো আমরা এফেক্ট করবে, শুধুমাত্র জলীয় বাষ্প কিন্তু, এখানে যখনই আমরা রিলেটিভ হিউমিডিটি চলে আসবো, রিলেটিভ হিউমিডিটির ক্ষেত্রে পুরোপুরি দু একটা জায়গা চেঞ্জ হয়ে যাবে এই এফেক্টিং এরিয়ার সঙ্গে, সেগুলো আমি পরে আসছি। শুধুমাত্র এখানে হিউমিডিটি, আমরা জলীয় বাষ্প দেখবো। ল্যান্ড ওয়াটার ডিস্ট্রিবিউশন, জল এবং স্থলভাগের যে বন্টন সেটা হিউমিডিটিকে এফেক্ট করবে। যদি জলভাগের পরিমাণ বেশি হয় সেখানে জল বেশি পরিমাণ বাষ্পীভূত হবে, সমুদ্রের পরিমাণ বেশি থাকলে জল বেশি পরিমাণ বাষ্পীভূত হবে, বাতাসে স্বাভাবিকভাবেই জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। যেখানে স্থলভাগের পরিমাণ বেশি সেখানে জলীয় বাষ্প কম থাকবে, স্বাভাবিকভাবে এটা হবে প্রথম পয়েন্ট। নেক্সট হচ্ছে ভেজিটেশন কাভার। বাতাসে যে জলীয় বাষ্প আছে তার প্রধান যে সোর্স সেটা হয় জলীয় বাষ্প, জল বাষ্পীভূত হয়ে মিশছে বা আমাদের বাষ্পীয় যে প্রস্বেদন বা যে আমাদের উদ্ভিদের থেকে যে বাষ্পমোচন হয় সেখান থেকে আসছে। উদ্ভিদের পাতা থেকে কি হয়, যে জল বাড়তি জল বাষ্প আকারে বেরিয়ে যায়, সেটা আমাদের আর্দ্রতা বাড়াতে সাহায্য করে। তো সেই হিসেবে যেখানে ভেজিটেশন বেশি থাকবে সেখানে আর্দ্রতা বেশি হবে, যেখানে ভেজিটেশন কম থাকবে আর্দ্রতা কম হবে। ল্যাটিটিউড, অক্ষাংশ কিভাবে এফেক্ট করে, জাস্ট এই হিউমিডিটির ক্ষেত্রে পড়ুন, রিলেটিভের ক্ষেত্রে আলাদা হবে। এখন এখানে কি হবে, ল্যাটিটিউড কিভাবে কাজ করে, যে যে অঞ্চলে সূর্যরশ্মি সরাসরি লম্বভাবে কিরণ দেবে মানে নিরক্ষীয় অঞ্চল, হিউমিডিটি বেশি হবে, যেহেতু জল তাড়াতাড়ি বাষ্পীভূত হবে, জলীয় যদি জলীয় অংশ বেশি থাকে। আবার যেখানে তির্যকভাবে কিরণ দেবে সেখানে তাপমাত্রা কম পড়বে, সেখানে জল বেশি বাষ্পীভূত হবে না, কম জলীয় বাষ্প হবে। যদিও অনেক কনফিউশন রয়েছে এই জায়গায়, শুধুমাত্র হিউমিডিটির জন্য আমরা বলছি ল্যাটিটিউড হিসাবে এইভাবে এফেক্ট করবে, যেখানে লম্বভাবে কিরণ পড়বে সূর্যের সেখানে জলীয় বাষ্প বেশি উঠবে, বাষ্পীভূত বেশি হবে, যেখানে তির্যকভাবে কিরণ দেবে সেখানে তাপমাত্রা কম হবে, বাষ্পীভূত কম হবে, জলে বাতাসে বাষ্প কম থাকবে, জলীয় বাষ্প। নেক্সট রয়েছে কি অল্টিটিউড, উচ্চতা। উচ্চতা কিভাবে আমাদের হিউমিডিটিকে এফেক্ট করবে, যত উচ্চতা বাড়বে আস্তে আস্তে বাতাস কি হবে, শীতল হতে শুরু করবে। উচ্চতা বাড়ার সাথে সাথে আমরা জানি বাতাস শীতল হয় কত পার্সেন্ট, কিভাবে শীতল হয়, এর হার কত উষ্ণতা হ্রাসের, 6.4, তাই তো, পার কিমি, কিছু কিছু জায়গায় 6.5 পার কিমি। ওকে, তো এইভাবে কি হয়, যত উচ্চতা বাড়ে বাতাস আস্তে আস্তে ধীরে ধীরে শীতল হয়, শীতল বাতাস কি করে, ময়েশ্চার ধরে রাখার ক্ষমতা কম, অর্থাৎ শীতল বাতাসের আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা কম উষ্ণ বাতাসের তুলনায়, উষ্ণ বাতাসের আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা বেশি, তাই উচ্চতা বাড়লে আস্তে আস্তে আর্দ্রতা কমতে থাকবে। নেক্সট রয়েছে কি প্রিভেলিং উইন্ড, যেটা হচ্ছে ল্যান্ড অ্যান্ড সি ব্রিজ। হ্যাঁ, এটা একটা এফেক্ট করে, যে জায়গাতে সমুদ্র থেকে বাতাস প্রবাহিত হয়ে আসবে, সমুদ্র বায়ু প্রবাহিত হবে, সেখানে অবশ্যই সমুদ্র থেকে ময়েশ্চার বা আর্দ্রতা নিয়ে আসবে, বাতাসে আর্দ্রতা বেশি হবে। যে জায়গায়
স্থলভাগ থেকে বাতাস প্রবাহিত হবে, সেখানে স্থলভাগের যেহেতু জলীয় বাষ্প নেই, জলের ভাগ নেই, সেক্ষেত্রে সেই বাতাসে জলীয় বাষ্প কম হবে। নেক্সট রয়েছে হিউমিডিটি মেজার্ড বাই হাইগ্রোমিটার অ্যান্ড সাইকোমিটার, যেটা যদিও দুটো রয়েছে, হাইগ্রোমিটার এবং সাইকোমিটারের সাহায্যে আমাদের হিউমিডিটি পরিমাপ করা হয়, মেজারমেন্ট করা হয়। কিসে করা হয়? টাইপস অফ হিউমিডিটি। এখান থেকে রয়েছে মেন ফ্যাক্টর যে আমাদের হিউমিডিটি থেকে কতগুলো ভাবে আমরা মেজার করি। মোট তিনটে ভাবে মেজার করি বা তিনটে টাইপস রয়েছে। কি কি? একটা হচ্ছে অ্যাবসলিউট হিউমিডিটি, আসছি ডিটেলসে। একটা হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি, একটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে আমাদের আবহাওয়া বিজ্ঞানের ক্ষেত্রে হোক বা যে কোনো জায়গাতে হোক, আমাদের কোন হিউমিডিটি নিয়ে কাজ কারবার বেশি বা কোন হিউমিডিটি আমরা সব থেকে বেশি ব্যবহার করি, কোনটা হবে উত্তর? রিলেটিভ ইউনিট। রিলেটিভ হিউমিডিটি। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে সমস্ত কাজে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি, বাকিগুলোর ব্যবহার এতটা বেশি নয়। তো এখন দেখা যাক অ্যাবসলিউট হিউমিডিটি কি। অ্যাবসলিউট হিউমিডিটি বলছে অ্যাবসলিউট হিউমিডিটি ইজ দ্য অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার দ্যাট ইজ কন্টেন্ড ইন এয়ার। সহজ কথায় বলতে গেলে অ্যাবসলিউট হিউমিডিটি হচ্ছে কোনো একটা পরিমাণ বাতাসে, যদি আমি ধরে নিই যে একটা বাতাস রয়েছে, বাতাসটা হচ্ছে এই পরিমাণ একটা এলাকা জুড়ে বাতাস রয়েছে, ধরে নিচ্ছি যেটা 1 কিউবিক মিটার অনুসারে একটা বাতাস রয়েছে, 1 কিউবিক মিটারের এলাকায় একটা বাতাস রয়েছে। এই বাতাসের মধ্যে যে পরিমাণ ওয়াটার ভেপার থাকবে বা জলীয় বাষ্প থাকবে সেটা হচ্ছে অ্যাবসলিউট হিউমিডিটি। কিভাবে নির্ণয় করা হয়? এই বাতাসের ওয়েট, উপরের বাতাসেরটার যে জলীয় বাষ্পটা থাকবে তার ওয়েট বাই হচ্ছে এই বাতাসটার যে আয়তন রয়েছে অর্থাৎ ভলিউম, এই বাতাসটার ভলিউম, এটা করে নির্ণয় করা হয় অ্যাবসলিউট হিউমিডিটি। অ্যাবসলিউট হিউমিডিটি কিভাবে নির্ণয় করা হয়? কোনো একটা নির্দিষ্ট আয়তন বাতাসের মধ্যে যে পরিমাণ ওজনের বা যে ভারের আর্দ্রতা রয়েছে সেটাকে এই বাতাসটার আয়তন বা ভলিউম দিয়ে আমরা যদি ভাগ করে দিই অর্থাৎ রেশিও করে দিই, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে অ্যাবসলিউট হিউমিডিটি। পরের লেখায় কি আছে একটু দেখে নেওয়া যাক। ওকে, কি রয়েছে? দ্য টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার পার ভলিউম অফ এয়ার ইজ কল্ড অ্যাবসলিউট হিউমিডিটি। যেটা বললাম আমি, যে একটা যে পরিমাণ নির্দিষ্ট আয়তনের বাতাসের মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প থাকবে তাদের যে অনুপাত বা আমরা রেশিও করব সেটাই হচ্ছে অ্যাবসলিউট হিউমিডিটি। এক্ষেত্রে কি? ওয়েট অফ ওয়াটার ভেপার আপন ভলিউম অফ এয়ার। যদি সূত্র আকারে লিখতে চাই তাহলে উপরে হবে ওয়েট অফ ওয়াটার এবং নিচে হবে ভলিউম অফ এয়ার। এখন এটাকে কিভাবে প্রকাশ করা হয়? ইট এক্সপ্রেসড অ্যাজ গ্রাম পার মিটার কিউব। এটাকে প্রকাশ করা হয় গ্রাম পার মিটার কিউব, কারণ ভলিউম সবসময় কিউব মিটারে নেওয়া হচ্ছে, একটা 1 কিউব মিটার এলাকা নেওয়া হচ্ছে এবং সেখানে কত গ্রাম ওয়াটার ভেপার রয়েছে এটা আমরা নির্ণয় করব। যদি আমরা বলে নিই যে একটা আমরা এয়ার পার্সেল নিয়েছি, যে এয়ার পার্সেলটার আয়তন হচ্ছে 1 কিউব মিটার, 1 ঘন মিটার, এবং এই 1 ঘন মিটারে যদি আমি দেখি 5 গ্রাম আমার কাছে আর্দ্রতা রয়েছে, তাহলে উপরে হবে 5 গ্রাম, নিচে হবে 1 ঘন মিটার। এতে প্রপোর্শন করে বা আমরা অনুপাত করে যেটা পাবো সেটাই হবে অ্যাবসলিউট হিউমিডিটি। নেক্সট রয়েছে ভ্যারিজ ফ্রম প্লেস টু প্লেস। হ্যাঁ, এক্ষেত্রে কি হয়? এটা স্থান ভেদে পরিবর্তন হয়। এখানে সব থেকে যেটা বিষয় মনে রাখার বিষয়, এখানে টেম্পারেচারকে কনস্ট্যান্ট ধরা হয়, অর্থাৎ টেম্পারেচারের হ্রাস বৃদ্ধিকে এখানে গুরুত্ব দেওয়া হয় না। অ্যাবসলিউট হিউমিডিটির ক্ষেত্রে টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখা হয়, বাকি কোনো একটা জায়গার বাতাসের আয়তন এবং বাতাসে থাকা জলীয় বাষ্পের পরিমাণ বা ওয়েটটার অনুপাত করা হয়। এখানে টেম্পারেচার কোনো এফেক্ট ফেলে না অ্যাবসলিউট হিউমিডিটি। নেক্সট হচ্ছে স্পেসিফিক হিউমিডিটিতেও টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখা হয়, শুধুমাত্র রিলেটিভ হিউমিডিটির ক্ষেত্রে টেম্পারেচার বলে দেওয়া হয় যে 30 ডিগ্রি টেম্পারেচারে কত হবে, 40 ডিগ্রি টেম্পারেচারে কত হবে, 50 ডিগ্রি টেম্পারেচারে কত হবে। শুধুমাত্র রিলেটিভ হিউমিডিটির ক্ষেত্রে টেম্পারেচারকে ধরা হয়। এরপর চলে আসছি স্পেসিফিক হিউমিডিটি। স্পেসিফিক হিউমিডিটি কি? স্পেসিফিক হিউমিডিটি হচ্ছে দ্য টার্ম ইন ইউজ টু এক্সপ্রেস দ্য রেশিও অফ ওয়েট অফ ওয়াটার ভেপার টু দ্য টোটাল ওয়েট অফ ময়েস্ট এয়ার। এটা খুব গুরুত্বপূর্ণ। আগেরটা আমরা পড়লাম, আগেরটাতে পড়েছি যে ওয়েট অফ ওয়াটার ভেপার বাই করছিলাম যে ভলিউম অফ এয়ার, এটা করেছি আগেরটাতে। এক্ষেত্রে কি হয়ে যাবে? আগেরটাতে ছিল আমাদের ওয়েট অফ ওয়াটার বাই ভলিউম অফ এয়ার, এখানে হয়ে যাবে ওয়েট অফ ওয়াটার ভেপার অর্থাৎ জলীয় বাষ্পের কত ওজন রয়েছে এখানে, তার সাথে হচ্ছে যে ময়েস্ট এয়ার বা আমাদের আর্দ্র বাতাসটা টোটাল অ্যামাউন্ট কত রয়েছে। আর্দ্র বাতাস বলতে শুধুমাত্র শুষ্ক পরিমাণে আয়তনে বাতাসটার ওজন যা হবে তার সাথে প্লাস ওয়াটার ভেপারটার ওজন কত হবে, কারণ ওয়াটার ভেপার এই জলের বাতাসের সাথে মিশে রয়েছে, এই দুটোর মোট ওজনটাকে বলা হবে টোটাল ওয়েট। অর্থাৎ এখানে লিখে দিয়েছি ওই কারণে আমি যে ওয়াটার ভেপার রেশিও অফ ওয়েট অফ ওয়াটার ভেপার টু দ্য টোটাল ওয়েট অফ ময়েস্ট এয়ার, যেখানে ব্রেকেট লেখা রয়েছে ইনক্লুডিং ওয়াটার ভেপার, অর্থাৎ বাতাসের ওজন যা রয়েছে, যদি শুষ্ক বাতাস বলে দেয় সেই শুষ্ক বাতাসের সঙ্গে ওয়াটার ভেপার যোগ করলে অর্থাৎ ভেজা অর্থাৎ আর্দ্র বাতাসটার ওজন যা হবে সেটাকে নিচে রাখা হবে।
বোঝা গেল বিষয়টা? মানে টোটাল যদি আমি ধরি একটা বাতাসে যে 100 গ্রাম আর্দ্রতা রয়েছে, সে 100 গ্রাম আর্দ্রতা রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, বাতাসটার ওজন হয়তো বলা আছে, বাতাসটা শুষ্ক ওজন বলা আছে হয়তো 950 গ্রাম, কিন্তু শুধু শুষ্ক বাতাসের ওজন যদি 950 গ্রাম হয়, শুষ্ক বাতাসকে আমরা নেব না, সাথে ওয়াটার ভেপারটাকেও নিয়ে নেব, অর্থাৎ ওয়াটার ভেপার জলীয় বাষ্প সহ বাতাসের যে ওজন সেই ওজনটা হবে এক্ষেত্রে নিচে, তবে গিয়ে আমরা পাবো স্পেসিফিক হিউমিডিটি। এখান থেকেও কিন্তু অঙ্ক দেয় পরীক্ষাতে, অঙ্ক আসে এই জায়গা থেকে। তো দেখে নিই অঙ্কগুলো রয়েছে কি, আশা করি দেওয়া রয়েছে, দেখিয়ে দেবো। যাই হোক আগে দেখে নিই এখানে কি বলা রয়েছে। স্টেটেড অ্যাজ গ্রাম অফ ওয়াটার ভেপার পার কিলোগ্রাম অফ ময়েশ্চার, মানে কিভাবে প্রকাশ করা হয়, প্রকাশ করা হয় গ্রাম পার কিলোগ্রাম, গ্রাম অফ ওয়াটার ভেপার পার কিলোগ্রাম অফ এয়ার, এইভাবে প্রকাশ করা হয়, এটা এর একক। নেক্সট কি রয়েছে, ইট রিপ্রেজেন্ট মাস অফ ওয়াটার ভেপার ইন এ ইউনিট মাস অফ ময়েস্ট এয়ার, মানে এটা প্রকাশ করে যে একটা নির্দিষ্ট পরিমাণ বা ওজনের জলীয় বাষ্প নির্দিষ্ট পরিমাণ যে আর্দ্র বাতাসের মধ্যে কত পরিমাণ যে জলীয় বাষ্প রয়েছে সেটা প্রকাশ করে। ইউনিট আকারে বা আমরা অনুপাত আকারে লিখলে উপরে হবে আর্দ্র বাতাস বা আর্দ্রতার যে পরিমাণ সেটা, নিচে লিখবো আর্দ্র বাতাসটার পরিমাণ কত সেটা, ওজন। এক্ষেত্রে কিন্তু ভলিউম নয়, ওজন। আগেরটাতে ছিল ওজন বাই ভলিউম, এখানে নিচেরটা হচ্ছে স্পেসিফিক হিউমিডিটির ক্ষেত্রে ওজন বাই ওজন, দুটোই ওয়েট। আগেরটাই ছিল ওয়েট বাই ভলিউম, এখানে ওয়েট বাই ওয়েট, দুটোই ওয়েট। ওকে, নেক্সট রয়েছে কি, ইট ডাজ নট টেক টেম্পারেচার ইনটু কনসিডারেশন, এখানেও তাপমাত্রাকে কোনো কনসিডার হিসেবে ধরা হয় না, তাপমাত্রাকে ছেড়ে দেয়, তাপমাত্রাকে কনস্ট্যান্ট ধরে নেয় যে তাপমাত্রা সব জায়গায় সমান রয়েছে, সেই হিসেবে ধরা হয়। নেক্সট যে রয়েছে একটা অঙ্ক দেওয়া রয়েছে এখানে, যাক অঙ্কটা একটু দেখে নেওয়া যাক অঙ্কটা কিভাবে করা হবে। ওই স্পেসিফিক হিউমিডিটি থেকে অঙ্ক দেওয়া রয়েছে, কি রয়েছে বলা রয়েছে এখানে যে the weight of the water vapor in a unit of air mass 50 গ্রাম, ওকে, and the weight of the air mass in dry condition is 950 গ্রাম, ক্যালকুলেট দ্য স্পেসিফিক হিউমিডিটি। এখানে স্পেসিফিক হিউমিডিটি নির্ণয় করতে বলে, তাহলে কিভাবে নির্ণয় করব আমরা, সূত্র কি হবে, সূত্র হবে কি, ওপরে হবে 50 গ্রাম, নিচে কত হবে বলুন কেউ, 950 শুধুমাত্র 950 হবে, 9.5 প্লাস 950 প্লাস 50 প্লাস হবে। 50। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে বলাই রয়েছে ড্রাই কন্ডিশনে এয়ারের ওজন দেওয়া আছে, ময়েস্ট কন্ডিশনে বলা নেই। ময়েস্ট কন্ডিশন মানে এই এয়ারের যে পরিমাণ আর্দ্রতা রয়েছে সেটা আমাকে প্লাস করতে হবে তবে গিয়ে পাবো। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাবো স্পেসিফিক হিউমিডিটি, নিশ্চয়ই অঙ্ক করতে পারবো এটা আমরা, সমস্যা হবে না। আর যদি শুধুমাত্র এয়ার বলা থাকে যে ওয়েট অফ দ্য এয়ার, তাহলে কোনো চাপ নেই, আমাকে এখানে যোগ করার দরকার নেই, এয়ারের কন্ডিশন সেখানে ওয়েট অফ এয়ার বলা আছে মানে ময়েস্ট এয়ারই দেওয়া থাকবে। যদি উল্লেখ করা নাও থাকে যে ময়েস্ট এয়ার, শুধু বলা থাকে যে দ্য ওয়েট অফ এয়ার মাস, তাহলে বুঝতে হবে আমাদের এয়ার মাস বলতে এখানে ময়েস্ট এয়ার মাসই বলা রয়েছে, এটা বুঝে নিতে হবে আমাদেরকে। নেক্সট চলে আসছি, আশা করি এই অঙ্কটা বুঝতে পারা গেছে, এটা কোনো সমস্যা হবে না কিছু। নেক্সট রয়েছে রিলেটিভ হিউমিডিটি, এখানেই যত যা সমস্যা, রিলেটিভ হিউমিডিটিতে সমস্ত সমস্যা রয়েছে। কি কি সমস্যা রয়েছে আমি পরে পরে আসছি। প্রথম কি বলেছে, at a given temperature, তাপমাত্রা বলে দেওয়া থাকবে, the ratio between the amount of water vapor actually present in the air mass and maximum amount of the air mass can potentially hold at that temperature। সহজ কথায় বাতাসের মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে প্রেজেন্ট, মানে আমি যদি ধরে নিই এখানে একটা জলীয় বাষ্পের পরিমাণ যে এই পরিমাণ বাতাস রয়েছে, একটা নির্দিষ্ট আয়তন নির্দিষ্ট তাপমাত্রা বলা আছে কিছু একটা ডিগ্রি সেন্টিগ্রেড, এই বাতাসে আমি ধরে নিচ্ছি যে 100 গ্রাম জলীয় বাষ্প রয়েছে, কিন্তু এই তাপমাত্রায় এই পরিমাণ বাতাসটারই জলীয় বাষ্প ধারণ ক্ষমতা রয়েছে 500 গ্রাম, এ 500 গ্রাম ধারণ করতে পারে, এই বাতাসটা সর্বোচ্চ 500 গ্রাম ধারণ করতে পারে, কিন্তু আছে কত আমার 100 গ্রাম, তাহলে এই দুটোর যে অনুপাত সেটাই হবে রিলেটিভ হিউমিডিটি। আমরা রিলেটিভ হিউমিডিটি কিভাবে প্রকাশ করব, তাহলে উপরে হচ্ছে যে পরিমাণ হিউমিডিটি বা আর্দ্রতা বাতাসের মধ্যে রয়েছে, সেই বাতাসে সেই টেম্পারেচারে কত পরিমাণ থাকতে পারে, অর্থাৎ সর্বাধিক কত পরিমাণ সে নিতে পারবে, 500 গ্রাম নিতে পারবে, ইন্টু আমরা 100 করে দেবো, কারণ হচ্ছে রিলেটিভ হিউমিডিটি পার্সেন্টেজে প্রকাশ করা হয়, তাহলেই আমরা যে মানটা পাবো সেটা হয়ে যাবে এর রিলেটিভ হিউমিডিটি। আশা করি এই বিষয়টা বোঝা গেছে, রিলেটিভ হিউমিডিটি কি। ধারণ ক্ষমতা ওইটা কিভাবে বুঝবো কতটা, কোন বায়ুর কতটা? এটা বায়ু হিসাবে থাকে, উষ্ণ বায়ু একটু বেশি পরিমাণ ধারণ করে, শীতল বায়ু একটু কম পরিমাণ ধারণ করে।
অঙ্ক দেওয়া থাকলে সেখানে বলা থাকবে। নেক্সট রয়েছে, নেক্সট কি লেখা রয়েছে একটু অডিও গুলো অফ করে দেবেন। হ্যাঁ, নেক্সট রয়েছে কি ইট এক্সপ্রেস অ্যাজ পার্সেন্ট, এটা শতকরা ভাগে প্রকাশ করা হয়, রিলেটিভ হিউমিডিটি শতকরাতে প্রকাশ করা হয়। আচ্ছা, এখানে একটু জিজ্ঞেস করে নি, রিলেটিভ হিউমিডিটি কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? আপেক্ষিক আর্দ্রতা কোন যন্ত্রে পরিমাপ করা হয়? হাইগ্রোমিটার। Hygrometer. আচ্ছা, ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার, এখানে বলা রয়েছে এটি খুব কনফিউশন লাইন, লিখতে ইচ্ছে করছিল না তাও লিখলাম। ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার, অর্থাৎ তাপমাত্রার সঙ্গে এর ব্যস্ত সম্পর্ক রয়েছে। কখন ব্যস্ত সম্পর্ক থাকবে? ওই জন্য আমি ব্রেকেটে উল্লেখ করে দিয়েছি যে হোয়েন টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, এটা বলেছে লাইনটা খুব কনফিউশন লাইন। যে ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, অর্থাৎ বাতাসের উষ্ণতার সঙ্গে রিলেটিভ হিউমিডিটি ব্যস্ত সম্পর্ক থাকে, অর্থাৎ তাপমাত্রা যদি বাড়ে সেক্ষেত্রে এই রিলেটিভ হিউমিডিটি কমতে থাকবে, আর তাপমাত্রা যত কমতে থাকবে রিলেটিভ হিউমিডিটি বাড়তে থাকবে। এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। কিন্তু সেটা কখন? যদি ওয়াটার ভেপার কনস্ট্যান্ট থাকে, ওয়াটার ভেপারের কোনো পরিবর্তন না হয়, তবে গিয়েই সেটা সম্ভব, নইলে কিন্তু হবে না সম্ভব। কনফিউশন আছে, পরে আসছি, আরো রয়েছে এটা বিষয়। নেক্সট রয়েছে কি টেম্পারেচার ইনক্রিজ, যখন তাপমাত্রা বাড়বে হিউমিডিটি ক্যাপাসিটি ইনক্রিজড, আরএইচ ডিক্রিজ। কখন হবে? যদি টেম্পারেচার খুব বেড়ে যায়, উষ্ণতা বেড়ে যাবে, বাতাস প্রসারিত হয়ে যাবে, বাতাসের যে মলিকিউলস গুলো থাকবে দূরে দূরে অবস্থান করবে, ফলে তার আর্দ্রতা ধারণ ক্ষমতা অনেক বেড়ে যাবে, আর্দ্রতা বা জলীয় বাষ্প ধারণ ক্ষমতা অনেক বেড়ে যাবে। যে জন্য বলা আছে হিউমিডিটি ক্যাপাসিটি ইনক্রিজ, যখনই তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাবে তখনই তার আরএইচ বা রিলেটিভ হিউমিডিটি কমে যাবে। সব ক্ষেত্রে নয়, শুধুমাত্র এই ক্ষেত্রে। নেক্সট রয়েছে কি when relative humidity 100%, air is saturated and condensation start. লাইনটা আরেকবার বলুন। এটা রয়েছে ডিটেইলস, আমি বলছি পরের স্লাইডে আবার রয়েছে, চিন্তা করার কিছু নেই, পরের স্লাইডে আবার রয়েছে, ওই বিষয়টা আবার রয়েছে, অনেকবার রয়েছে। আচ্ছা, when relative humidity 100%, air is saturated and condensation start, it's called dew point. যখন কোনো বাতাসের তাপমাত্রা, বাতাসের যে রিলেটিভ হিউমিডিটি 100% হয়ে যাবে তখন আমরা বুঝবো বাতাস পুরোপুরিভাবে সম্পৃক্ত হয়ে গেছে, এবং সেই সময় কনডেনসেশন শুরু হয়ে যাবে, অর্থাৎ বৃষ্টিপাত হবে, বাস এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে, সেখানে ডিউ পয়েন্ট স্টার্ট। এরপর এটা বোঝায় যে কি করে ওই লাইনটা হয়, এই যে ইট ইনভার্সলি প্রপোর্শনাল অফ দ্য টু দ্য টেম্পারেচার। তো প্রথমে আমি ধরে নিচ্ছি এই যে বাতাস, এই যে একটা বাতাস রয়েছে, এই বাতাসটা জাস্ট ধরে নিচ্ছি, এখানে এই সবুজ অংশটা বৃত্তটা হচ্ছে বাতাসের আয়তন, এবং এই বাতাসের আয়তন এখানে তাপমাত্রা রয়েছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, এবং এখানে রয়েছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড 100 গ্রাম, ধরে নিচ্ছি 100 গ্রাম ওয়াটার ভেপার রয়েছে, এবং এই অবস্থায় এই আয়তনে বাতাসটার ধারণ ক্ষমতা হচ্ছে 100 গ্রামই, মানে এ পুরোপুরি স্যাচুরেটেড, এই সময় তাপমাত্রা আছে 10 ডিগ্রি। এরপর কি হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই পরিমাণই বাতাস রয়েছে, তা বাতাসটা একই পরিমাণে রয়েছে, কিন্তু কি হয়েছে, তার তাপমাত্রাটা আমি বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ তার যে উষ্ণতা ছিল 10 ডিগ্রি সেটাকে আমরা বাড়িয়ে 20 ডিগ্রি করে দিয়েছি। 20 ডিগ্রি যে তাপমাত্রা আমি করে দিয়েছি, বাতাসটা একটু প্রসারিত হয়ে যাবে, অর্থাৎ বাতাস প্রসারিত হয়েছে, স্প্রেড করে গেছে, আয়তনে বেড়ে গেছে, কিন্তু আমার ওয়াটার ভেপারের পরিমাণটা 100 গ্রামই রেখেছি। আমি আগের লাইনে বলেছিলাম হোয়েন ওয়াটার ভেপার কনস্ট্যান্ট, ওয়াটার ভেপার অর্থাৎ জলীয় বাষ্প যখন স্থির থাকবে, পরিবর্তন হবে না, এখানে যে পরিমাণ জলীয় বাষ্প ছিল প্রথম অবস্থায় এখানেও সেই পরিমাণ রয়েছে জলীয় বাষ্প, দুই ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে দেখা যাবে কি জলীয় বাষ্পটা কম হয়ে গেছে, বাতাস বেশি প্রসারিত হয়ে গেছে, তাহলে উষ্ণতা বাড়ছে, উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়বে, অর্থাৎ এর এই ফাঁকা অংশটা আরো নিশ্চয়ই অনেক জলীয় বাষ্প ধারণ করতে পারবে সে কারণে কি হবে, এক্ষেত্রে আরএইচ বা রিলেটিভ হিউমিডিটি কম হবে। নেক্সট আবার যদি চলে যাই, আবার আমি এটাকে প্রসারিত করছি, আবার এর উষ্ণতা আমি 30 ডিগ্রি করে দিয়েছি, বাতাস আরো বেশি প্রসারিত হয়ে গেছে, কিন্তু আমার যেটা আর্দ্রতা সেটা কনস্ট্যান্ট রয়েছে, স্থির রয়েছে সেই পরিমাণ, অর্থাৎ এ স্পেস আরো বেশি বেড়ে গেছে, এ অনেক বেশি পরিমাণ আরো আর্দ্রতা ধারণ করতে পারবে, ফলে এক্ষেত্রেও কি হবে যে হিউমিডিটি ক্যাপাসিটি ইনক্রিজ, অর্থাৎ বাতাসে আর্দ্রতা ধরার ক্ষমতা অনেক বেড়ে যাবে, ফলে আরএইচ বা রিলেটিভ হিউমিডিটি কমে যাবে। এক্ষেত্রে কখন সেটা হবে, অবশ্যই যদি ওয়াটার ভেপার কনস্ট্যান্ট ধরি আমরা, যদি জলীয় বাষ্পের পরিমাণটা সেম থাকে তবে গিয়ে। এরপর চলে আসি যে জায়গাগুলোতে আমাদের কনফিউশন হয় সেই জায়গাগুলো দূর করার জন্য, প্রথমে রয়েছে হাইট ইনক্রিজ, যদি উচ্চতা বাড়ে আমরা ওখানে আগেরটাতে কি পড়লাম, আগের চ্যাপ্টারে আমার আগের লাইনে যেটা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা হচ্ছে এই জায়গাটা, আগের লাইনে সব থেকে মনে মাথায় ঢুকিয়ে রাখতে হবে এটা, যে টেম্পারেচার ইনক্রিজ, তাপমাত্রা বাড়ছে, হিউমিডিটি ক্যাপাসিটি ইনক্রিজ, অর্থাৎ বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ছে, ফলে আরএইচ বা রিলেটিভ হিউমিডিটি কমবে, ডিক্রিজ হবে, এই ছবিটা দেখে মনে রাখতে হবে, যেখানে আর্দ্রতাটা কনস্ট্যান্ট রয়েছে,
এখানে তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, সেই জলীয় বাষ্প সেই পরিমাণ বায়ুকে পুরোপুরিভাবে স্যাচুরেটেড করে দিয়েছে, এর ক্ষেত্রে পুরোপুরি 100% রিলেটিভ হিউমিডিটি। এখানে কি হয়েছে, তাপমাত্রা বেড়েছে, বাতাস প্রসারিত হয়ে গেছে, সেখানে যে পরিমাণ জলীয় বাষ্প ছিল তার থেকে সে আরো বেশি পরিমাণ নিতে পারবে কারণ অনেকটা স্পেস রয়ে গেছে, বা সেখানে রিলেটিভ হিউমিডিটি কমে গেল। আবার তাপমাত্রা বেড়েছে, বাতাস আবার প্রসারিত হয়ে গেছে, এখানে একই পরিমাণ জলীয় বাষ্প আছে, স্পেস অনেক বেড়ে গেছে, অনেক বেশি আরো আর্দ্রতা নিতে পারবে, বাস এখানে রিলেটিভ হিউমিডিটি কমে গেল। নেক্সট, এরপরে এটাকেই উল্টো হয়ে যাবে এর পরের জায়গাগুলোতে। এই জায়গাগুলোতে আমাকে একটু জাস্ট নোট ডাউন করে করে মনে রাখতে হবে পরীক্ষায় আসলে কিভাবে উত্তর লিখবো। প্রথম কথা রয়েছে হাইট ইনক্রিজ, উচ্চতা বাড়লো, সেক্ষেত্রে বলছে হিউমিডিটি ডিক্রিজ, সেখানে আর্দ্রতা কমবে আর রিলেটিভ হিউমিডিটি বাড়বে। এই জায়গাগুলো আমাদেরকে কিন্তু মুখস্থ করে হলো মনে রাখতে হবে। জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে রাখলে ভালো, না হলে মনে রাখতে হবে লিখে লিখে। প্রথম হচ্ছে উচ্চতা বাড়লো, আমরা যত উপরের দিকে উঠবো আমি বললাম তত বাতাস আস্তে আস্তে শীতল হবে, বাতাস শীতল হওয়া মানেই সেখানে বাতাস কি করবে, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যাবে, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যাবে এবং এখানে RH ইনক্রিজ হয়ে যাবে। আগেরটাতে কি ছিল, আগের স্লাইডে ছিল জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, রিলেটিভ হিউমিডিটি কমে যাচ্ছে। তাহলে এখানে কেন এটা হয়ে গেল যে হাইট ইনক্রিজ, হিউমিডিটি ডিক্রিজ, RH ইনক্রিজ, এখানে তো জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমছে, আগেরটাতে বাড়ছিল বলে আমি যে আগেরটাতে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ছিল সেজন্য আমি বলেছিলাম সেখানে যে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে মানে বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আমার রিলেটিভ হিউমিডিটি কমে যাচ্ছে। এক্ষেত্রে হিউমিডিটি জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যাচ্ছে অর্থাৎ RH ইনক্রিজ করবে, আগেরটার বিপরীত। এটা লিখে রাখবো, মনে রাখবো। কেন জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়, কারণ উচ্চতা বাড়লে বাতাস শীতল হয়, শীতল বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কম। নেক্সট কি রয়েছে এটাও মনে রাখতে হবে, ট্রপিক্স টু পোল, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। ট্রপিক্স টু পোল টেম্পারেচার ডিক্রিজড, হিউমিডিটি ডিক্রিজড, RH ইনক্রিজ। ছবি আঁকি তারপর ভালো বোঝা যাবে। ট্রপিক্স টু পোল, এটা কিন্তু ইকুয়েটর নয়, আমি জাস্ট ট্রপিক্স বলেছি, সে ট্রপিক্যাল এরিয়া, আমি উপরের দিকে কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার নিলাম, এখান থেকে চলে যাচ্ছে পোলের দিকে অর্থাৎ পোলার রিজিয়নের দিকে। এখানে কি হচ্ছে, ট্রপিক্স টু পোল টেম্পারেচার ডিক্রিজ, তাপমাত্রা কমছে, যত আমরা ট্রপিক্স থেকে পোলের দিকে যাব তাপমাত্রা কমবে, তাপমাত্রা কমা মানে সেখানে হিউমিডিটি ডিক্রিজ, জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কমতে থাকবে, জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা যত কমতে থাকবে সেখানে RH অর্থাৎ রিলেটিভ হিউমিডিটি বাড়বে, আমরা আগের ছবিতে দেখেছিলাম। আশা করি এই জিনিসটা বোঝা গেছে এইখানটা। কিন্তু আমি ইকুয়েটর বলিনি কেন, সেটারও কারণ আসছে, ইকুয়েটর কেন এখানে বলা হয়নি, যে ইকুয়েটর থেকে কেন বললাম না, ইকুয়েটর থেকেই তো ট্রপিক্স অফ ক্যান্সার এই পোলসের দিকে তাপমাত্রা কমে, তাহলে আমি ইকুয়েটর কেন বাদ দিলাম কেন, কারণ আছে, কারণ এখান থেকে ট্রপিক্স থেকে ইকুয়েটরের দিকে উল্টো কন্ডিশন দেখা যায়। কেন দেখা যায় আসছি পরের স্লাইডে, কি হয় পরের স্লাইডে। ওকে, এখানে ইকুয়েটর থেকে যখন আমরা যাব ইকুয়েটর অর্থাৎ ইকুয়েটর এরিয়া, প্রথমে এখানে ইকুয়েটরতে যাওয়ার নেই, ইকুয়েটর এরিয়া অর্থাৎ আমাদের যে নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চলে কি হয়, আমরা আগেরটাতে দেখেছিলাম টেম্পারেচার যত বাড়ছে, উষ্ণতা যত বাড়ছে, সেখানে কি হয়েছিল, রিলেটিভ হিউমিডিটি কি হয়েছিল, বেড়েছিল না কমেছিল, আগে যেটা ছিল কমেছিল, আগে যেটা ছিল সেখানে দেখেছিলাম আমরা টেম্পারেচার যত বাড়ছে রিলেটিভ হিউমিডিটি তত কম ছিল, টেম্পারেচার যত কম ছিল রিলেটিভ হিউমিডিটি তত বাড়ছিল। কিন্তু এখানে কি হয়ে গেছে, আমি লিখে দিয়েছি ইকুয়েটর, টেম্পারেচার অনেক বেশি, হিউমিডিটি হাই আর এইচ হাই। এখানে কারণ হচ্ছে এখানে ওয়াটার ভেপার কনস্ট্যান্ট নেই, কারণ ইকুয়েটর এরিয়াতে আমরা জানি জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে, অনেক বেশি পরিমাণে জলীয় বাষ্প থাকে, যে কারণে ইকুয়েটর এরিয়ায় এটা উল্টো দেখা যায়, টেম্পারেচার বাড়া সত্ত্বেও সেখানে রিলেটিভ হিউমিডিটি অনেক বেশি লক্ষ্য করা যায়। এই লাইনটাই পরীক্ষায় চলে আসে, এই জায়গাটায় আমরা ভুল করে চলে আসি, এটি ভালো করে মনে রাখতে হবে। ইকুয়েটর এরিয়াতে টেম্পারেচার ইনক্রিজ করলেও সেখানে হিউমিডিটির পরিমাণ অত্যাধিক বেশি থাকে, যে কারণে সেখানকার রিলেটিভ হিউমিডিটি বেশি থাকে। নেটের পরীক্ষায় এসারশন রিজনে চলে আসে এই প্রশ্নটা। নেক্সট যেটা রয়েছে পরের স্লাইডে কি রয়েছে, পরের অংশে রয়েছে, স্যার আগেরটা আরেকবার একটু বলুন যে রিলেটিভ মানে ওটা কেন হাই হচ্ছে, আর একবার একটু বলুন। বলে দিচ্ছি। ওকে, আমি প্রথম যেখানে ছবি দেখিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম যে
যদি টেম্পারেচার কম থাকে বাতাস কম স্প্রেড হবে, সেখানে যে পরিমাণ জলীয় বাষ্প থাকবে সেই পরিমাণ জলীয় বাষ্প দিয়েই সেই বাতাসটা স্যাচুরেটেড হয়ে যাবে, ফলে সেখানে রিলেটিভ হিউমিডিটি হাই থাকবে। আমি আগেরটাতে দেখিয়েছিলাম, আগের ছবিতে যদি টেম্পারেচার লো হয় রিলেটিভ হিউমিডিটি হাই হবে, এটা আমি বলেছিলাম আগের ছবিতে সিম্পল কেসে, ঠিক আছে। কিন্তু ইকুইটোরিয়াল সেখানে আমি উল্লেখ করেছিলাম বারবার, যেখানে ওয়াটার ভেপার কনস্ট্যান্ট, যেখানে ওয়াটার ভেপারটা কি থাকবে, সেম পরিমাণ থাকবে। কিন্তু ইকুইটোরিয়াল এরিয়াতে কি হয়ে যায়, ইকুইটোরিয়াল এরিয়াতে বাতাসে অনেক বেশি পরিমাণে ওয়াটার ভেপার চলে আসে। এখানে টেম্পারেচার একটা রিজন অবশ্যই হতো, কিন্তু এখানে বাতাসে ওয়াটার ভেপারের পরিমাণটাও অনেক বেশি থাকে। আমরা জানি জলীয় ভাগ অনেক বেশি রয়েছে, উষ্ণতা বেশি, বাতাস অনেক বেশি পরিমাণে জলীয় বাষ্প পাচ্ছে। যেহেতু এখানে জলীয় বাষ্পের পরিমাণ স্বাভাবিকভাবে বেশি থাকে, সেই কারণে এখানে কি হয়, রিলেটিভ হিউমিডিটি হাই হয়ে যায়। এটা শুধুমাত্র ইকুইটোরিয়াল এরিয়ার জন্য, এটা এক্সেপশনাল। ভালো করে লাইনটা লিখে হাইলাইট করে রাখবেন দরকার হলে। নেক্সট চলে আসি পরেরটাতে। পরে রয়েছে ইন সামার, গ্রীষ্মকালে কি হয়, ইন সামার গ্রীষ্মকালে কি হয়, আরএইচ লো। এটা স্বাভাবিক কেস, আমরা জানি, যেটা প্রথমে বললাম, উষ্ণতা বেশি থাকে, বাতাস একটু প্রসারিত হয় বেশি, বাস রিলেটিভ হিউমিডিটি কম হয়। কিন্তু ব্যতিক্রম শুধুমাত্র ইকুয়েটরিয়াল এরিয়া, বাকি ক্ষেত্রে স্বাভাবিক নিয়মেই চলবে। নেক্সট হচ্ছে ইন উইন্টার আরএইচ হাই, যেখানে শীতকাল থাকে বাতাস শীতল থাকে, সেখানে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকলেও বাতাস যেহেতু সংকুচিত অবস্থায় থাকে, সেক্ষেত্রে রিলেটিভ হিউমিডিটি বেশি করে দেয়। নাইট রাত্রিবেলা একই কেসে একই ব্যাপার, উষ্ণতা কম আর এইচ হাই, দিনের বেলা উষ্ণতা বেশি আর এইচ লো। এরপর ফ্যাক্টরস এফেক্টিং আর এইচ, এই জায়গাটা আগের থেকে পুরো বিপরীত, এই জায়গাটা আমাদেরকে মনে রাখতে হবে। আমি আগে স্লাইডগুলো নিয়ে আসি, পরপর তারপর বলছি, নিয়ে চলে আসি, হ্যাঁ, তারপর ছবি নিতে বলতে সুবিধা হবে আমার। ওকে, এরপর পরপর নিয়ে আসি। আগেরটাতে শুধুমাত্র আমরা দেখেছিলাম ওয়াটার ভ্যাপার বা হিউমিডিটি সিম্পল ক্ষেত্রে কোন বিষয়গুলো কিভাবে এফেক্ট করে। আমরা সেখানে পড়েছিলাম যে যেটা পড়েছিলাম, টেম্পারেচার যদি বাড়ে সেক্ষেত্রে টেম্পারেচারের সাথে রিলেটিভ হিউমিডিটির সম্পর্ক হচ্ছে নেগেটিভ, অর্থাৎ টেম্পারেচার যত বাড়বে রিলেটিভ হিউমিডিটি তত কমবে, টেম্পারেচার যত কমবে রিলেটিভ হিউমিডিটি তত বাড়বে, অর্থাৎ টেম্পারেচারের সাথে রিলেটিভ হিউমিডিটির সম্পর্ক হচ্ছে নেগেটিভ। ব্যতিক্রম ইকুইটোরিয়াল এরিয়া, ব্যতিক্রম ইকুইটোরিয়াল এরিয়া, বারবার বলছি। নেক্সট দ্বিতীয় ক্ষেত্রে বলা রয়েছে অল্টিটিউড, উচ্চতার সঙ্গে সম্পর্ক হচ্ছে পজিটিভ, কারণ উচ্চতা যত বাড়বে তাপমাত্রা তত কমবে, টেম্পারেচার এখানে ডিক্রিজ করে যাবে, তাপমাত্রা কমা মানে সেখানে কি হবে, প্রথম সূত্রে চলে আসবে, রিলেটিভ হিউমিডিটি বাড়বে। তাহলে এখানে অল্টিটিউডের সাথে পজিটিভ সম্পর্ক, অর্থাৎ উচ্চতা বাড়ার সাথে সাথে আমাদের রিলেটিভ হিউমিডিটি বাড়তে থাকবে। নেক্সট এটা ল্যাটিটিউড, ল্যাটিটিউড ক্ষেত্রে মনে রাখতে হবে ট্রপিক্স টু পোল, অর্থাৎ আমাদের কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে পোলার রিজিয়ন পর্যন্ত পজিটিভ সম্পর্ক, অর্থাৎ আমার যত অক্ষাংশ বাড়বে রিলেটিভ হিউমিডিটি তত বাড়বে, যত অক্ষাংশ কমবে রিলেটিভ হিউমিডিটি তত কমবে। কিন্তু ব্যতিক্রম ট্রপিক টু ইকুয়েটর, ট্রপিক বা কর্কটীয় মকরীয় উচ্চচাপ থেকে ইকুয়েটরের দিকে যখন আমরা আসবো তখন সম্পর্কটা উল্টো হয়ে যায়, শুধুমাত্র একটাই কারণ, ওয়াটার ভেপারের সাপ্লাই বেশি বলে। নেক্সট রয়েছে ওয়াটার ভেপার, জলীয় বাষ্প। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যত বেশি থাকবে সেখানে রিলেটিভ হিউমিডিটি তত বেশি হবে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যত কম হবে রিলেটিভ হিউমিডিটি তত কম হবে। এটা সাপোর্টিং হচ্ছে এই এই এটা সাপোর্ট দিচ্ছে, এটা যেখানে জলীয় বাষ্প বেশি সেখানে রিলেটিভ হিউমিডিটি বেশি, যেখানে জলীয় বাষ্প কম সেখানে রিলেটিভ হিউমিডিটি কম। ডিস্টেন্স ফ্রম সি, সমুদ্র থেকে দূরত্ব, এটাও স্বাভাবিক, সমুদ্র থেকে যত দূরত্ব আসবো আমরা সেখানে জলীয় বাষ্প কমতে থাকবে দূরত্ব বাড়ার সাথে সাথে, অবশ্যই সেখানে তাহলে রিলেটিভ হিউমিডিটি যত দূরত্ব বাড়বে জলীয় বাষ্প কমবে, রিলেটিভ হিউমিডিটি কমবে, যত দূরত্ব কমবে অর্থাৎ সমুদ্রের কাছাকাছি আসবো জলীয় বাষ্প বেশি থাকবে, রিলেটিভ হিউমিডিটিও বেশি হবে। লাস্ট রয়েছে ভেজিটেশন, ভেজিটেশনের সঙ্গে সম্পর্ক হচ্ছে পজিটিভ, কারণ আমরা দেখেছি ভেজিটেশন বেশি থাকলে বাষ্পমোচন বেশি হবে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকলেই সেখানে রিলেটিভ হিউমিডিটি বেশি হবে, আর বাতাসে জলীয় বাষ্প কম হলেই সেখানে রিলেটিভ হিউমিডিটি কম হবে। তাহলে এখানে ভেজিটেশনের সাথেও সম্পর্ক হচ্ছে আমার পজিটিভ। এই সম্পর্কের জায়গাটা একটু নোট ডাউন করে রাখবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই জায়গাটা আমাদের অবশ্যই মার্ক করে রাখতে হবে, কারণ হচ্ছে এখানে ওয়াটার ভেপারের উপস্থিতির কারণে কি হয়, আমাদের হিউমিডিটির পরিমাণটা, হিউমিডিটির যে চেঞ্জটা উল্টো হয়ে যায়। তাহলে কিন্তু ট্রপিক থেকে পোল হয় না কেন, ট্রপিক থেকে পোল হয় না একটাই কারণ, ট্রপিক্সের ইকুইটোরিয়ালের মতো এত জলীয় অংশ থাকে না, এত জলীয় বা জলভাগ নেই, উষ্ণতা বেশি হওয়া সত্ত্বেও এখানে জলীয় বাষ্পের পরিমাণটা কম থাকে, যে কারণে এটাও ইকুইটর ট্রপিক্স থেকে পোল দিকে স্বাভাবিক নিয়মে কাজ করে। কিন্তু
ট্রপিক্স থেকে ইকুয়েটরের দিকে জলীয় বাষ্প বাড়তে থাকায় এখানে ঠিক উল্টো নিয়মে কাজ করে। এটা বারবার বলছি আমি, হাইলাইট করে রাখবেন, এটা জায়গাটাই ভুল হয়ে যায়। নেক্সট কি রয়েছে? ওকে, নেক্সট রয়েছে একটা অঙ্ক রয়েছে যেটা স্পেসিফিক হিউমিডিটি রিলেটিভ হিউমিডিটি থেকে অঙ্ক দিয়েছে, যে বলেছে আইডেন্টিফাই দ্য কারেক্ট রিলেটিভ হিউমিডিটি অফ অ্যান এয়ার মাস উইথ স্যাচুরেশন মিক্সিং রেশিয়ান, যেটা রয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 গ্রাম এবং ওয়াটার ভেপার কন্টেন্ট 5 গ্রাম। মানে 25 ডিগ্রি তাপমাত্রাতে বাতাসে জলীয় বাষ্প রয়েছে 5 গ্রাম, আর সেটাতে ধারণ ক্ষমতা রয়েছে, অর্থাৎ সেই বাতাসটা জলীয় বাষ্প ধারণ ক্ষমতা রয়েছে 20 গ্রাম। তাহলে সেখানকার রিলেটিভ হিউমিডিটি কত হবে? এটা এই বছরের সেট পরীক্ষায় প্রশ্নটা এসেছিল, যারা সেট দিয়েছিলেন তারা জানেন। এখানে কি হয়েছে, যে বাতাসে তাপমাত্রা বলেছে 25 ডিগ্রি, বাতাসে রয়েছে জলীয় বাষ্প 5 গ্রাম, বাতাস জলীয় বাষ্প ধারণ করতে পারবে 20 গ্রাম, তাহলে সেটার রিলেটিভ হিউমিডিটি কত হবে? সূত্র কি বলে? সূত্র আমার বলা রয়েছে যে পরিমাণ রয়েছে সেটা আমি লিখবো উপরে, 5 গ্রাম রয়েছে, যে পরিমাণ ধারণ করতে পারে সেটা লিখবো আমি নিচে 20 গ্রাম। ওকে, ইনটু করে দেবো আমি 100, বাস করে দাও 100, কাটাকাটি করে দিলাম 20, 5 এ 100, বাস 5 × 5 সমান হয়ে গেল আমার 25%। তাহলে এই বাতাসটার আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি কত হবে? আনসার সি, 25%। আশা করি বোঝা গেছে অঙ্কটা, বোঝা গেছে তো? ওকে, নেক্সট কি রয়েছে? আরো একটা অঙ্ক রয়েছে যেটা নেটে পড়েছিল আগের বছর, একই রকম অঙ্ক। at 25 ডিগ্রি সিট এয়ার ইজ স্যাচুরেটেড উইথ 20 গ্রাম, এখানে 20 গ্রাম দেওয়া রয়েছে। স্যাচুরেটেড অর্থাৎ বাতাস আমাদের সম্পৃক্ত হবে 20 গ্রাম তাপমাত্রা পেলে, এই আর্দ্রতা পেলে, কিন্তু সেখানে রয়েছে 15 গ্রাম। তাহলে এখানকার রিলেটিভ হিউমিডিটি কত হবে? একই সূত্র আমরা প্রয়োগ করব, উপরে হবে 15, নিচে হবে 20, এদিকে 100 থাকবে, 20 × 5 = 100, 15 × 5 = 75, কত হবে আনসার? অবশ্যই 75%। একই প্রসেস, তাই তো? ওকে, এই অঙ্কগুলো আমরা দুটো কি তিনটে করে রাখবো সুবিধার্থে। নেক্সট, এরপর রয়েছে ডিস্ট্রিবিউশন অফ রিলেটিভ হিউমিডিটি। রিলেটিভ হিউমিডিটি কিভাবে ডিস্ট্রিবিউট হয়েছে মনে রাখতে হবে। স্প্যাশিয়াল, আমি বললাম যে স্থান ভেদে ডিস্ট্রিবিউট হয়। ভার্টিক্যাল, স্প্যাশিয়ালের মধ্যে ভার্টিক্যাল আমি আগের জায়গাতে বুঝিয়ে দিচ্ছি। ভার্টিক্যাল মানে উলম্ব দিকে, উচ্চতার দিকে। যত আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবো, যেহেতু তাপমাত্রা কমতে থাকবে, রিলেটিভ হিউমিডিটি বাড়তে থাকবে। হরাইজন্টালি আমরা দেখে নিলাম ট্রপিক্স থেকে পোলসে কি হয়, পোলস থেকে ট্রপিক্স কি হয়, দুটোই আমরা বুঝে নিয়েছি আগের স্লাইডে। নেক্সট রয়েছে টেম্পোরাল। টেম্পোরালে দিনের বেলাতে কি হয়, রাত্রি বেলাতে কি হয়, উইন্টার সিজনে কি হয়, সামার সিজনে কি হয়, আমরা আগের জিনিস স্লাইডে বুঝেছি। সিজনাল, এখানে টেম্পোরালের মধ্যে সিজনাল রয়েছে সামার এন্ড উইন্টার, ডিউরেশনের মধ্যে ডে এবং নাইট। আচ্ছা, তাহলে আমরা যদি বলি দিনের মধ্যে সব থেকে বেশি রিলেটিভ হিউমিডিটি কোন সময় হবে? কোন একটা দিনের মধ্যে সব থেকে বেশি রিলেটিভ হিউমিডিটি কখন হবে? দুটোর সময়, দুটোর সময়। তো দুটোর সময় তো তাপমাত্রা সবচেয়ে বেশি থাকবে, তখন তো রিলেটিভ হিউমিডিটি সবচেয়ে কম হবে। মেবি ভোরবেলায় বা সকালবেলায়। ভোরবেলা, অবশ্যই ভোরবেলা, অপশন হবে ভোরবেলা। আমাদের ভোরবেলাতে রিলেটিভ হিউমিডিটি সব থেকে বেশি হবে। ওকে, তাহলে স্যার নিরক্ষীয় অঞ্চলে বেশি থাকবে ওই দুপুরবেলা। হ্যাঁ, নিরক্ষীয় অঞ্চলটা বললাম তো, নিরক্ষীয় অঞ্চলটা এক্সেপশনাল, ওটা ব্যতিক্রম। ওখানে জলীয় বাষ্প পুরো ব্যাপারকে উল্টে দিয়েছে, ওটা ব্যতিক্রম। মানে স্বাভাবিক কন্ডিশনে আমাদের ভোরবেলাতে রিলেটিভ হিউমিডিটি সবচেয়ে বেশি হবে। যদি পরীক্ষায় কখনো প্রশ্ন আসে বা দিনের মধ্যে সব থেকে বেশি রিলেটিভ হিউমিডিটি কখন থাকে, অবশ্যই আমাদের হবে ভোরবেলা। আর যদি সিজনাল বলে দেয়, রিলেটিভ হিউমিডিটি সব থেকে বেশি লক্ষ্য করা যায় শীতকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল দেওয়া থাকে, অপশন হবে কি কি হবে? শীতকাল। শীতকাল। ওকে, কাল। তাহলে আশা করছি বোঝা গেছে, শীতকালে হবে সবচেয়ে বেশি। যদিও বর্ষাকালে হয়, কিন্তু কিন্তু স্যার হ্যাঁ বর্ষাকালে হয় বেশি। বর্ষাকালে আমাদের হচ্ছে হিউমিডিটি বেশি থাকে, কিন্তু আমাদের সমস্ত এলাকাতে যে সমস্ত কিছু বিষয়কে ধরে গড় ধরা হয়, সেক্ষেত্রে আমাদের শীতকালে রিলেটিভ হিউমিডিটি বেশি বলা হয়। নেক্সট, এই জায়গাটা একটু মনে রাখবো আমরা, যে কোন এলাকাটাকে কি বলবো। যদি কোনো এলাকার রিলেটিভ হিউমিডিটি 75% হয় বা 75%-এর বেশি থাকে, সেটাকে আমরা পার হিউমিড বলবো বা একদম আর্দ্র অঞ্চল বলবো। যদি কোনো একটা অঞ্চলে 60 থেকে 70% থাকে, সেটাকে আমরা হিউমিড এলাকা বলবো। যদি কোনো একটা অঞ্চলে যে রিলেটিভ হিউমিডিটি 50 থেকে 60-এর মধ্যে থাকে, সাবট্রপিক্যাল এরিয়া বলবো।
যদি কোনো একটা অঞ্চলে 40 থেকে 50% থাকে সেটাকে আমরা সেমি এরিড বলবো, এবং যদি কোনো একটা অঞ্চলে 40% বিলো থাকে সেটাকে আমরা এরিড জোন বলবো। এই এরিয়াগুলো একটু আমরা মনে রাখবো, নেটের জন্য গুরুত্বপূর্ণ, যদিও এসএসসির ব্যাপারে এতটা দেয়নি ডিটেলসে, তাও মনে রাখবো, বলা যায় না। তো পার হিউমিড 75% বেশি হবে, হিউমিড এলাকা মানে 60 থেকে 70% হবে, সাব ট্রপিক্যাল মানে 50 থেকে 60%, সেমি এরিড 40 থেকে 50, এবং এরিড জোন বলতে 40% এর নিচে থাকবে রিলেটিভ হিউমিডিটি। নেক্সট চলে আসি ক্লাউডস। আর্দ্রতা হলো, আর্দ্রতা এরপর আকাশে ধূলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়াচ্ছে, মেঘ সৃষ্টি হয়ে গেছে, বা সেই মেঘের ভাগগুলো আমরা পড়বো এক এক করে। যদিও এইটা কিন্তু সিলেবাসে উল্লেখ করা নেই। আগের পেজটা একবার দিন। কোনটা? এটা স্ক্রিনশট করবেন, করে নিন, হয়ে গেছে। ওকে, তো ক্লাউডস, ক্লাউডস এর আমরা ভাগগুলো পড়বো, কিভাবে পড়বো একটু দেখে নিই। প্রথম হচ্ছে ন্যাপোলজি কি? ন্যাপোলজি হচ্ছে সায়েন্স অফ ক্লাউড, শর্টে লিখে রেখেছে সায়েন্স অফ ক্লাউড, বলে না সমস্ত কিছু যে বিজ্ঞানের যে শাখায় মেঘ মেঘ নিয়ে আলোচনা করা হয় তাকে ন্যাপোলজি বলে, বাস এরকম বড় করে না লিখে আমি লিখে রেখেছি জাস্ট সায়েন্স অফ ক্লাউড, যে বিজ্ঞানসম্মত আলোচনা মেঘ নিয়ে, সেটাকে বলা হয় ন্যাপোলজি। আর কি বলা হয়? অ্যামাউন্ট অফ ক্লাউডস এক্সপ্রেসড বাই অক্টাজ। আমরা জানি অক্টাজ এককের সাহায্যে বাতাসে মেঘের যে পরিমাণ সেটা আমরা পরিমাপ করি, মেঘাচ্ছন্নতা কত রয়েছে সেটা পরিমাপ করি, মেঘাচ্ছন্নতা পরিমাপের একক হচ্ছে অক্টাজ। নেক্সট রয়েছে কি? আইসোনেপ কি? আচ্ছা, এই আইসোলাইন আইসোনেপের আমি একটা লিস্ট দিয়ে দেবো, সমস্তগুলো একসাথে থাকবে। আইসোনেপ কি এখন জেনে নিই। আইসোনেপ হচ্ছে ইকুয়াল ক্লাউড কভার লাইন, যে সমস্ত এলাকাতে একই পরিমাণ মেঘাচ্ছন্নতা রয়েছে সেই অঞ্চলগুলোকে ম্যাপের মধ্যে আমরা যে লাইন দিয়ে দেখাবো সেটা আইসোনেপ। এরপর রয়েছে ক্লাসিফিকেশন অফ ক্লাউডস, ভালো করে বুঝতে হবে, সমস্ত ভাগগুলোর থেকে শর্ট প্রশ্ন আছে, যদিও আমাদের সিলেবাস উল্লেখ নেই, কিন্তু যে বাজার চলতে যে বই কিনেছেন নিশ্চয়ই দেখেছেন ঘেটে, ক্লাউডস থেকে হাজার হাজার প্রশ্ন আছে। প্রথম রয়েছে হাই ক্লাউড, ভাগ করেছে। আচ্ছা, এখানে যদি বলে দিই যে অল্টো নাম কি করে এসছে, নিম্ব কি করে নাম এসছে, আচ্ছা WMO মেঘকে কতগুলো ভাগে ভাগ করেছে, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল কোডে কতগুলো ক্লাউড রয়েছে, এগুলো পিডিএফ এ সব রয়েছে, কারণ এগুলো হচ্ছে সংখ্যা জিনিস, মুখস্থ রাখতে হবে জাস্ট। এখন শুধু আমরা এখানে বুঝে নেবো জিনিসটা কি হাই ক্লাউডস। হাই ক্লাউডস কি? হাই ক্লাউড হচ্ছে উচ্চ মেঘ, যেটা প্রায় 40,000 থেকে 20,000 ফুটের মধ্যে থাকে, 40,000 ফুট থেকে 20,000 ফুটের মধ্যে অবস্থান করবে। হাই ক্লাউডস এর মধ্যে কি কি রয়েছে? প্রথম যেটা রয়েছে সিরাস মেঘ। তো সিরাস মেঘ কোনটা আমরা একটু দেখে নিই। সিরাস মেঘ ঠিক এটা, সিরাস মেঘের সংকেত হচ্ছে সিআই, সিরাস মেঘের সংকেত হচ্ছে সিআই, সিআই দিয়ে প্রকাশ করা হয় সিরাস মেঘকে। এই মেঘ দেখতে কি হয়? সাদা রঙের স্বচ্ছ হালকা পালকের মতো, ছবিতে দেখা যাচ্ছে পালকের মতো ভেসে বেড়াচ্ছে, সাদা রঙের আচ্ছা, একদম স্বচ্ছ পালকের মতো দেখতে হয়। আর কি হয়? এটা পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে, সিরাস মেঘ সবসময় পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করবে। আচ্ছা, সারা আকাশ যদি এই মেঘ দিয়ে ঢাকা থাকে, সারা আকাশ এই মেঘে হয়তো ঢেকে গেছে, তা সত্ত্বেও কিন্তু সূর্যকে পরিষ্কার দেখা যাবে, কোনো প্রকার বাধা সৃষ্টি হবে না। এবং এটাকে অনেক সময় হর্স মেয়ার, ওই মেয়ার টেল বা হর্স লেজের সঙ্গে, হর্স টেলের সঙ্গে তুলনা করা হয়, অর্থাৎ ঘোড়ার লেজের সাথে তুলনা করা হয় এই মেঘকে। ওকে, সিরাস সম্পর্কে বোঝা গেছে জিনিস, এটুকুই আমাদের জানতে হবে, যে স্বচ্ছ সাদা পালকের মতো থাকে কোথায়? উচ্চ মেঘ, 20,000 ফিট থেকে 40,000 ফিটের মধ্যে থাকে, সাদা রঙের হয়, আকাশে ছেয়ে গেলেও সূর্যকে দেখা যাবে, বাস এর সংকেত হচ্ছে সিআই। এটুকু আমরা জাস্ট জানবো এখান থেকে। ঘোড়ার লেজ বলা হয় বা ঘোড়ার লেজের সাথে তুলনা করা হয়। নেক্সট রয়েছে সিরোকিউমুলাস। সিরোকিউমুলাস কোনটা? এটা উচ্চ মেঘ। উঁচু মেঘ কোনটা? ঠিক এটা। সিরোকিউমুলাস হচ্ছে এই মেঘটা, কি রকমের? পেঁজা তুলোর মতো, তুলোর মতো ছেড়ে 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 চারিদিকে ভেসে বেড়াবে, সংকেত হচ্ছে সিআই সিইউ, মানে প্রথমে এই দুটো অক্ষর আর এই দুটো অক্ষর, সিআই সিইউ এর সংকেত, মানে সাংকেতিক নেম। কি বলা হয়? পেঁজা তুলোর মতো দেখতে হয়, এবং এটাকে বলা হয় ম্যাকারেল স্কাই। কেন বলা হয় ম্যাকারেল স্কাই? এটাকে দেখতে অনেকটা ম্যাকারেল মাছের আঁশের মতো হয়, যে কারণে এটাকে ম্যাকারেল স্কাই বলা হয়। আর কি বলা হয়? তুষার কণা দিয়ে গঠিত, তাই এটা অনেক সাদা রঙের হয়, এখানে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম তুষার কণা থাকে, যাই পুরোপুরি সাদা রঙের দেখা যায়। এটুকু পড়বো এখান থেকে এই সম্পর্কে আমরা। নেক্সট হচ্ছে রয়েছে কি? সিরোস্ট্যাটাস, পরের মেঘ হচ্ছে সিরোস্ট্যাটাস, তিনটেই কিন্তু উচ্চ মেঘ। সিরোস্ট্যাটাস কোনটা? এই যে এই মেঘটা হচ্ছে সিরোস্ট্যাটাস। আমরা দেখেছি সূর্যের চারদিকে বলয়ের মতো অবস্থান করে, সূর্যের চারদিকে অনেক সময় আমরা বলয় যে দেখি, সেই বলয় তৈরি করে এই সিরোস্ট্যাটাস মেঘ। এই মেঘ কি হয়? পাতলা সাদা চাদরের মতো চারিদিকে বিছিয়ে থাকে, মানে আগেরটার মতো ভাঁজ ভাঁজ নয়, আগেরটার মতো পেঁজা তুলোর মতো নয়, আগেরটার মতো পালকের মতো নয়, এটা কিন্তু পুরো চাদরের মতো ফ্ল্যাট বিছিয়ে থাকে, এবং সূর্যের চারিদিকে এরকম হলো সৃষ্টি করে, বা সূর্যের চারিদিকে এরকম আমাদের বলয় সৃষ্টি করে, যে মেঘটা সিরোস্ট্যাটাস মেঘ। নেক্সট রয়েছে মিডিল ক্লাউড, মাঝখানের মেঘ। কত রয়েছে? 20,000 ফুট থেকে 6,000 ফুট। এর উচ্চতা থাকবে 20,000 ফুটের নিচে এবং 6,000 ফুটের উপরে। কি কি মেঘ থাকবে এখানে? মূলত আমাদের থাকবে সেটা হচ্ছে অল্টো কিউমুলাস।
অল্টো কিউমুলাস মেঘ কোনটা? অল্টো কিউমুলাস মেঘ হচ্ছে, এর সংকেত হচ্ছে ALT সাথে CU, মানে এখানের প্রথম তিনটে অক্ষর প্লাস CU, সাংকেতিক নাম। সাংকেতিক নাম হচ্ছে অল্টো কিউমুলাস। কোন মেঘটাকে অল্টো কিউমুলাস বলবো? এই ছবিতে দেখা যাচ্ছে এটা হচ্ছে অল্টো কিউমুলাস মেঘ। কিরকম মেঘ? অল্টো কিউমুলাস মেঘ হচ্ছে পশমের গুচ্ছ বা মোলায়েম পশমের গুচ্ছের মতো দেখতে হয়, চারদিকে যেমন ছড়িয়ে ছড়িয়ে রয়েছে পশমের গুচ্ছ। আর কি গোলাকার বিচ্ছিন্ন ভাবে অবস্থান করে, যে একটা একটা বিচ্ছিন্ন ভাগে এই একটা অংশ এই একটা অংশ ভাগ করে করে চারদিকে একটা একটা খন্ড খন্ড আকারে অবস্থান করবে, ছিন্ন ভিন্ন ভাবে অবস্থান করবে, কখনো কখনো ঢেউয়ের মতো মনে হবে। আর কি রয়েছে? নীল আকাশ দেখা যায়, অর্থাৎ এই মেঘ থাকলেও এই মেঘের মাঝ দিয়ে নীল আকাশকে দেখা যাবে, অর্থাৎ এই যে এখানে মেঘ রয়েছে ছবিতে দেখা যাচ্ছে যেটা, তার পাশে ভেতরে কিন্তু নীল আকাশকে আমরা দেখতে পাচ্ছি, এটা এর বৈশিষ্ট্য, নীল আকাশকে দেখা যাবে। এবং এই মেঘ যদি দেখা যায় তাহলে কিন্তু পরিষ্কার আকাশকে নির্দেশ করবে, মানে কোনো ঝড় ঝন্ডা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। জাস্ট এটুকু মনে রাখবো আমরা। এরপর রাখবো কি অল্টো টেটাস। অল্টো টেটাসও মিডিল মেঘ বা মাঝ আকাশের মেঘ। কি এর সংকেত সেরকম ভাবে ALT আর ST, এখানকার প্রথম তিনটে ওয়ার্ড এবং এখানকার দুটো ALT এবং ST। অল্টো টেটাস কি দেখা যায় অল্টো টেটাসের ক্ষেত্রে? ধূসর চাদরের তন্তুর মতো মেঘ। সরি, আচ্ছা একবার ছবিটা মনে হয় আসেনি আমার, ছবিগুলো ক্রস হয়ে গেছে, ছবিগুলো ঠিক হয়। যাই অল্টো টেটাস হচ্ছে, বলে দিই অল্টো টেটাস মেঘ হচ্ছে ধূসর চাদরের মতো বা তন্তুর মতো অনেক সময় অবস্থান করে। আচ্ছা, সূর্যকে অনুজ্জ্বল দেখা যায়, মানে এই অল্টো টেটাস মেঘের মধ্য দিয়ে যদি সূর্যকে দেখা যায় না, তাহলে সেই সূর্যকে দেখা মনে হবে যে ঘষা কাচের মধ্য দিয়ে দেখছি আমরা, মানে একটা অস্বচ্ছ কাচের মধ্য দিয়ে সূর্যকে দেখছি, এরকম মনে হবে। এটা প্রশ্নে অনেক সময় উল্লেখ করে দেয় যে ঘষা কাচের মধ্য দিয়ে সূর্যকে দেখলে মনে হয় কোন মেঘ থাকলে, সেটা হবে অবশ্যই অল্টো টেটাস মেঘ। এবং এই মেঘ যদি অল্টো টেটাস মেঘ যদি থাকে তাহলে একটানা বৃষ্টিপাতকে সূচিত করবে, অর্থাৎ একটানা বৃষ্টিপাত হবে। নেক্সট রয়েছে লো ক্লাউডস বা নিম্ন আকাশের মেঘ। লো ক্লাউডস বা নিম্ন আকাশের মেঘ কোনগুলো রয়েছে? নিম্ন আকাশের মেঘের মধ্যে প্রথমে রয়েছে স্ট্র্যাটাস মেঘ, এটা হচ্ছে ওই অস্বচ্ছ যে মেঘ ছিল সেটা, ছবিটা পরে এসছে আমার স্লাইডে একটু গোলমাল হয়ে গেছিল, যাই হোক চলে এসেছি স্ট্র্যাটাস মেঘে। স্ট্র্যাটাস মেঘ কোনটা? স্ট্র্যাটাস মেঘের সংকেত হচ্ছে ST। ওকে, ST এটা আকাশে কুয়াশার মতো ঢেকে রাখে, মানে আকাশকে পুরো কুয়াশার মতো ঢেকে দেবে, দেখা যাবে না আকাশকে কোনো জায়গাতে, পুরো কুয়াশা যেন চারদিকে ছেয়ে আছে এরকম মনে হবে স্ট্র্যাটাস মেঘ থাকলে। এবং যেটা সব থেকে বড় কথা মনে রাখতে হবে যে পর্বতারোহী এবং বিমান চলাচলের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এই স্ট্র্যাটাস মেঘ। স্ট্র্যাটাস মেঘ পর্বতারোহীদের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করে এবং বিমান চলাচলের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করে স্ট্র্যাটাস মেঘ। লো ক্লাউডস এবং স্ট্র্যাটাস মেঘ যেটা বাধা সৃষ্টি করে। নেক্সট হচ্ছে স্ট্র্যাটোস কিউমুলাস। স্ট্র্যাটো কিউমুলাস কোন মেঘটা? স্ট্র্যাটো কিউমুলাস হচ্ছে, এটা মূলত নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায়, ঠিক এই যে এই মেঘটা নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায় শীতকালে, এবং বৃষ্টিপাত হয় স্তূপের মতো লক্ষ্য করা যায়, এবং এটাকে বলা হয় বাম্পি ক্লাউডস। এই যে একটা স্তর দেখা যাচ্ছে না, লম্বা লম্বা স্তর, সে কারণে এটাকে বলা হয় বাম্পি ক্লাউড। স্ট্র্যাটো কিউমুলাসকে বলা হয় বাম্পি ক্লাউড, শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে নিম্বো টেটাস। নিম্বো টেটাস মেঘ হচ্ছে স্ট্যাটাস মেঘের নিচে অবস্থান করে, স্ট্যাটাস মেঘের নিচে চলে আসবে, এবং কি হবে যখন এই স্ট্যাটাস মেঘ যখন আরো নিচে নেমে চলে আসবে সেটাকে আমরা নিম্বো টেটাস বলবো। অনেক নিচে চলে আসলে সেটা নিম্বো টেটাস মেঘ, এবং এটা খারাপ আবহাওয়ার সূচনা করে, ধীরে ধীরে আবহাওয়া খারাপ হচ্ছে সেটা সূচনা করবে এই মেঘ। এই তিনটে ছিল হাইট অনুসারে বিভাগ, যেটা হচ্ছে আমাদের হাই ক্লাউড, মিডিল ক্লাউড, লো ক্লাউড, এই মেঘগুলো। এছাড়াও কি হয় আমাদের ভার্টিক্যাল এক্সটেনশন বা উলম্বভাবে দুটো মেঘ আমরা পাই যেগুলো থেকে বৃষ্টিপাত হয় মূলত। কি কি রয়েছে? কিউমুলাস। কিউমুলাস মেঘ হচ্ছে এটা ফুলকপির মতো দেখতে হয়, ঠিক এই যে এরকম ফুলকপির মতো দেখতে হবে, নিচের অংশটা কালো হবে, উপরের দিকটা সাদা হবে, এটা বৈশিষ্ট্য এর। পরিষ্কার আকাশকে নির্ধারণ করে, এর সাহায্যে বৃষ্টিপাত হবে না, এবং গম্বুজের মতো দেখতে হয়। অনেক সময় বলে গম্বুজের মতো দেখতে কোন মেঘ হয়? হবে কিউমুলাস। ফুলকপির মতো কোন মেঘ দেখতে হয়? হবে কিউমুলাস। কোন মেঘের উপরের অংশ সাদা নিচের অংশ কালো? হবে কিউমুলাস। ওকে, নেক্সট হচ্ছে কিউমুলো নিম্বাস, সব থেকে খতরনাক মেঘ। এই যে চারিদিক কালো করে থাকবে, অন্ধকারের জন্য বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে প্রবল, এবং এইখানে এই মেঘটাকে ওই জন্য থান্ডার স্টর্ম বা থান্ডার ক্লাউড বলা হয়। থান্ডার ক্লাউড বলা হয় কারণ বজ্র মেঘ বলা হয়, প্রচুর বজ্রপাত সহ বৃষ্টিপাত হয়। আমরা জানি সাইক্লোনিক অ্যাক্টিভিটিজে যখন আমাদের সাইক্লোন হয় সেখানে নিম্বো কিউমুলো নিম্বাস মেঘের ফর্ম হয়, যেখানে খুব বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। তো এই ছিল আমাদের মেঘের শ্রেণীবিভাগ। মেঘের শ্রেণীবিভাগগুলো থেকে আমরা যে মেঘগুলো পড়লাম সেই মেঘের বৈশিষ্ট্যগুলো অবশ্যই পরপর ছক অনুসারে লিখে রেডি করব। যদি রেডি করা না থাকে আমি পাঠিয়ে দেবো পিডিএফ আকারে, সেখান থেকে লিখে নেবেন, খাতা থেকে ছবি তুলে পাঠিয়ে দেবো। সেই জায়গা থেকে শর্ট প্রশ্নগুলো যেন রেডি থাকে, এবং যেগুলো কমন নেম যেমন বাম্পি ক্লাউড, থান্ডার ক্লাউড, ম্যাকারেল স্কাই, এইগুলোকে আমরা একটু হাইলাইট করে রাখবো, কারণ এই জায়গাগুলো থেকে প্রশ্ন দিয়ে যেতে পারে।
আচ্ছা, এই মেঘটার হাইটটা দেওয়া নেই, এটা 6000 মিটারের 6000 ফিটের নিচে হবে, লো ক্লাউড 6000 ফিটের নিচে থাকে। চলে আসছে এরপর কনডেনসেশন, মেঘ সৃষ্টি হয়ে গেছে, আমরা আগে দেখলাম আর্দ্রতা, আর্দ্রতার পরে মেঘ সৃষ্টি হয়ে গেছে, এরপর বৃষ্টিপাত হবে। তো এরপর বৃষ্টিপাত নিয়ে কথা। প্রথম হচ্ছে কি, আমরা জাস্ট মেন বিষয়গুলো পড়ে নেব। কনডেনসেশন কি? কনডেনসেশন হচ্ছে কনভার্ট গ্যাসেস ফ্রম ওয়াটার ইনটু লিকুইড। সহজ কথায় জলীয় বাষ্প সরাসরি জলীয় বাষ্প থেকে যখন লিকুইড অর্থাৎ জল তৈরি হবে সেটাই কনডেনসেশন। জলীয় বাষ্প জলে পরিণত হবে, অর্থাৎ গ্যাস ছিল সেটা লিকুইড হবে, এটা কনডেনসেশন। নেক্সট মনে রাখতে হবে কি, সলিডিফিকেশন বা ফ্রিজিং কি? সলিডিফিকেশন বা ফ্রিজিং হচ্ছে লিকুইড থেকে সলিড হবে, জল থেকে আমাদের বরফ হবে, সেটা হচ্ছে সলিডিফিকেশন বা ফ্রিজিং। নেক্সট কি মনে রাখবো আমরা, ডেপোজিশন কি? ডেপোজিশন হচ্ছে গ্যাস টু ডাইরেক্টলি সলিড, বা গ্যাসীয় অবস্থা ছিল, তাপমাত্রা এত কমে গেছে জল তরল হওয়ার সময় পেয়ে ডাইরেক্ট গ্যাস হয়ে গেছে, সলিড হয়ে গেছে, সেটা হচ্ছে ডেপোজিশন। নেক্সট হচ্ছে সাবমিলিশন কি? সাবমিলিশন হচ্ছে সলিড টু ডাইরেক্ট গ্যাস, বরফ ছিল, কঠিন অবস্থায় ছিল, উষ্ণতা এত পরিমাণ বেড়ে গেছে ডাইরেক্ট সেখান থেকে গ্যাস হয়েছে, জল বা লিকুইড হওয়ার চান্স পায়নি, সেটা সাবমিলিশন। তো চারটা জিনিস আমরা মনে রাখবো। কনডেনসেশন মানে হচ্ছে গ্যাস থেকে লিকুইড, সলিডিফিকেশন মানে হচ্ছে লিকুইড থেকে সলিড, ডিপোজিশন মানে হচ্ছে গ্যাস টু ডাইরেক্ট সলিড, সাবমিলিশন হচ্ছে সলিড টু ডাইরেক্ট গ্যাস। নেক্সট, কনডেনসেশন স্টার্টেড এট ডিউ পয়েন্ট, অর্থাৎ ডিউ পয়েন্ট বা শিশিরাঙ্ক যখন আসবে সেই সময় থেকে আমাদের ঘনীভবন শুরু হবে। টাইপস অফ রেনফল, আমরা রেনফলস এর ভাগগুলো পড়বো। আমরা এখানে প্রিসিপিটেশনের যে ভাগগুলো পড়ে রয়েছে অনেকগুলো, প্রিসিপিটেশনের ভাগ রয়েছে, সেগুলো আজকে স্লাইডে নেই, আমি পরে দিয়ে দেবো। আজকে টাইপস অফ রেনফল শুধুমাত্র পড়বো। টাইপস অফ রেনফল তিনটে ভাগ রয়েছে। কনভেকশনাল রেনফল বা আমরা যেটাকে বলি পরিচলন বৃষ্টিপাত, ছবি দেখলে বুঝতে পারবো। জলীয় বাষ্প, উষ্ণতা বেশি, জল বাষ্পীভূত হয়েছে, হালকা হয়েছে, জানি আমরা উষ্ণতা বাড়লে বাতাস হালকা হয়, জলীয় বাষ্প বেশি হলে বাতাস হালকা হয়। বাতাস কনভেকশনের প্রক্রিয়ায় উপরে উঠেছে, কনভেকশন প্রক্রিয়ায় উপরে ওঠার পর এখানে শীতল বায়ু, অর্থাৎ উপরে ওঠা মানে শীতল হয়েছে, শীতল হয়ে পর কনডেনসেশন হয়েছে, কনডেনসেশন হওয়ার পর বৃষ্টিপাত ঘটিয়েছে, বা সেটা পরিচলন বৃষ্টিপাত। কোথায় দেখা যায় বেশি? নিরক্ষীয় অঞ্চলে দেখা যায়, প্রতিদিন বিকেল 4টার সময় দেখা যায়, যেটাকে আমরা 4 o'clock রেন বলি। নেক্সট কি রয়েছে, আরে ছবিগুলো স্লাইড করা হয়নি, যাই হোক ঠিক আছে, আমি বলে দিচ্ছি জিনিসগুলো। তো নেক্সট রয়েছে কি, ওরোগ্রাফিক রেনফল। ওরোগ্রাফিক রেনফল অর্থাৎ আমরা যেটাকে বলছি যে ওরোগ্রাফিক রেনফল, যেটাকে আমরা বলছি শৈলক্ষেপ বৃষ্টিপাত, অর্থাৎ আমাদের জলীয় বাষ্পপূর্ণ বাতাস আসবে, আসার পথে কি হবে, কোনো পার্বত্য এলাকা পড়ে যাবে, পার্বত্য এলাকা বা পাহাড় বাধা দেবে, সেইখানে বাধাপ্রাপ্ত হয়ে জলীয় বাষ্প সরাসরি উপরের দিকে উঠে যাবে, উপরের দিকে ওঠার পর সেখানে শীতল হবে, ঘনীভূত হবে, বৃষ্টিপাত ঘটাবে। কোথায় ঘটাবে? কোন ঢালে বৃষ্টিপাত হয়? যেদিকে বাতাস বাধাপ্রাপ্ত সেটাকে অনুবাদ বলে না প্রতিবাদ বলে? প্রতিবাদ ঢাল, অনুবাদ নয়, প্রতিবাদ ঢাল। যেখানে বাতাস ধাক্কা খাবে সেটা প্রতিহত হবে, সেটা প্রতিবাদ ঢাল। সেই প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত হবে। যখনই বাতাস ঢাল ক্রস করে অনুবাদ ঢালে যাবে সেখানে জলীয় বাষ্প নেই, বৃষ্টিপাত হবে না, সেটা বৃষ্টির ছায় অঞ্চল হয়ে যাবে। ভারতে এরকম বৃষ্টির ছায় অঞ্চল অনেকগুলো রয়েছে, দুই একটা নাম বলুন। শিলং, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, শিলং, বা সেগুলো হচ্ছে আমাদের বৃষ্টির ছায় অঞ্চলের উদাহরণ, পরীক্ষা আসতে পারে বৃষ্টির ছায় অঞ্চলের উদাহরণ। নেক্সট যেটা রয়েছে সাইক্লোনিক রেনফল। সাইক্লোনিক রেনফল আমরা জানি ঘূর্ণবাদ বৃষ্টিপাত, অর্থাৎ সাইক্লোনিক রেনফল দুই ভাবে হতে পারে, ফ্রন্টাল সাইক্লোনিক হতে পারে, যেটা টেম্পারেট সাইক্লোন, আমরা সাইক্লোনের সময় পড়বো। আবার হচ্ছে আমাদের যেটা হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন, সেখানেও হতে পারে। অর্থাৎ বাতাস কি হবে, হঠাৎ করে কোনো জায়গায় নিম্ন, এটা হচ্ছে যদিও আমাদের ফ্রন্টাল সাইক্লোনের ছবি দেওয়া আছে, আমি ট্রপিক্যাল সাইক্লোনটা আগে বলি। হঠাৎ করে যদি কোনো একটা অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হয়ে যায়, নিম্নচাপ সৃষ্টি হয়ে গেলে সেখানকার কি হবে, সেখানকার চাপ কমে গেছে, পার্শ্ববর্তী এলাকা থেকে বাতাসের চাপ বেশি আছে, সেখান থেকে বাতাস দ্রুত বেগে নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসবে, এবং সেখানে আমরা জানি কোরিওলিস বলের প্রভাবে যে 10⁵ ডাইন হয়, এবং সেই জন্য কি হবে, বাতাস কিছুটা পরিমাণ রাউন্ড করতে শুরু করবে, এবং রাউন্ড করতে করতে বাতাস উপরের দিকে উঠতে থাকবে, ঘুরতে ঘুরতে যখনই উপরের দিকে উঠবে সেখানে শীতল হবে, ঘনীভূত হবে, কিউমুলোনিম্বাস মেঘ ফর্ম করবে, বৃষ্টিপাত ঘটাবে। ফ্রন্টালের ক্ষেত্রে কি হবে, উষ্ণ বাতাস শীতল বাতাসের পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে, সংঘর্ষে লিপ্ত হওয়ার পর সেখানে ফ্রন্ট তৈরি হবে, ফ্রন্ট তৈরি হওয়ার পর উষ্ণ বাতাস উপর দিকে উঠতে থাকবে এবং সেখানে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটাবে, সেটা হচ্ছে সাইক্লোনিক রেনফল। আমাদের ভারতবর্ষের বেশিরভাগ বৃষ্টিপাত কোন প্রকারে হয়, কনভেকশনাল, ওরোগ্রাফিক, সাইক্লোনিক, কোনটা? ওরোগ্রাফিক। ওরোগ্রাফিক অর্থাৎ শৈলক্ষেপ বৃষ্টিপাত। ভারতবর্ষের অধিকাংশ বৃষ্টিপাত হয় শৈলক্ষেপ পদ্ধতিতে। এরপর আমাদেরকে এগুলো মনে রাখতে হবে, জোন অফ রেনফল, এই জায়গাটা একটু পড়তে হবে। কি পড়তে হবে? ইকুয়েটোরিয়াল রিজিয়ন, যেটা 10°NS, কি হয় এখানে বৃষ্টিপাত বেশি হয়, 1750 মিলিমিটার থেকে 2000 মিলিমিটার, মিলিমিটারে দিয়েছি আমি। মোস্ট অফ দ্য রেনফল রিসিভ বাই কনভেকশনাল প্রসেস, আমরা আগের জিনিসে বললাম যে এখানে পরিচালনা প্রক্রিয়ায় বেশি বৃষ্টিপাত হয়। আর কি রয়েছে, সাব ট্রপিক্যাল জোন, ইকুয়েটোরিয়ালের পরের জোন সাব ট্রপিক্যাল, 20 to 30 NS দেওয়া রয়েছে এখানে। কত হয় বৃষ্টিপাত? ইটস রিজিয়ন রিসিভ মিনিমাম রেনফল, এখানে বলেছে আমি যে এই অঞ্চল
কম বৃষ্টিপাত মানে এই অঞ্চলের তুলনায় কম বৃষ্টিপাত পায় হয়, এটা আপনাদের কাজ রেডি করা যে সাব ট্রপিক্যাল এরিয়াতে বৃষ্টিপাত কম হয় কেন এবং এখানে বৃষ্টিপাতের পরিমাণটা হয়ে যায় 900 মিলিমিটার। এটা আপনারা উত্তর খুঁজে বার করবেন এবং গ্রুপে পোস্ট করবেন লিখে, না হলে আমি পরে ব্যাখ্যা করে দেবো। এই জায়গাটা আমি ক্রস করলাম। ওকে, নেক্সট হচ্ছে কি মেডিটেরিয়ান রিজিয়ন মানে ভূমধ্যসাগরীয় অঞ্চল 30 to 40 ডিগ্রি যেটা রয়েছে, কি হয় ইন দিস রিজিয়ন রেনফল অকার্স ডিউ টু ওয়েস্টার্লিজ এন্ড সাইক্লোনিক অ্যাক্টিভিটিস। মনে রাখতে হবে কি কারণে বৃষ্টিপাত হয়, ওয়েস্টার্লিজ এবং সাইক্লোনিক অ্যাক্টিভিটিসের কারণে এখানে বৃষ্টিপাত হয়। কখন হয় এটা খুব ইম্পর্টেন্ট। রেনফল অকার্স ডিউরিং উইন্টার সিজন হোয়াইল সামার সিজন রিমেন্স ড্রাই। এখানে শীতকালে বৃষ্টিপাত হয় এবং গ্রীষ্মকাল শুষ্ক থাকে। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যে ক্রান্তীয় মৌসুমী বৃষ্টি জলবায়ু, সেখানে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, উইন্টার সিজন ড্রাই থাকে। সেই হিসেবে আমরা বলতে পারি যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের ভারতীয় জলবায়ুর বিপরীত অবস্থা। এখানে শীতকালে বৃষ্টিপাত হয় এবং সামার সিজন ড্রাই থাকে। কেন হয়, কেন এরকম হয়, কারো জানা আছে? কারণ স্যার মৌসুমী বায়ু তখন রিটার্ন যায়। এখানে মৌসুমী বায়ুর কোনো সঙ্গে নেই, ভূমধ্যসাগরীয় মৌসুমী বায়ু এফেক্টই নেই কোনো। পশ্চিমা বায়ু। হ্যাঁ, পশ্চিম বায়ুর এফেক্ট রয়েছে, ঠিক। চলে আসি কারণগুলো একটু দেখে নিই, এটা কারণ আমি ব্যাখ্যা করে দিয়েছি। প্রথম রয়েছে দিস জোন কামস আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ট্রেড উইন্ড ডিউ টু নর্থওয়ার্ড শিফটিং অফ প্রেসার বেল্টস ডিউরিং সামার সলিস্টিক্স। যখন আমাদের উত্তরায়ণ চলে সেই সময় এই অঞ্চলটা ট্রেড উইন্ডের ইনফ্লুয়েন্সে চলে আসে। নিরক্ষীয় যে আমাদের আয়ন বায়ু রয়েছে সেই আয়ন বায়ুর ইনফ্লুয়েন্সে রয়েছে, এই জায়গার উত্তরটাও রয়েছে এই অংশের মধ্যে। এখানে আয়ন বায়ু কি হয়, বিপরীত দিকে প্রবাহিত হয়, উল্টায়, অর্থাৎ প্রবাহিত এবং শুষ্ক প্রকৃতি থাকে সেই জায়গাটাতে, ফলে সেখানে বৃষ্টিপাত হয় না। এই ব্যাখ্যাটা যখন নিজেরা আবিষ্কার করবেন, একটু চেষ্টা করুন খোঁজাখুঁজি করে, তাহলে এটা আরো ভালোভাবে বোঝা যাবে। দিস জোন কামস আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ট্রেড উইন্ড ডিউ টু নর্থওয়ার্ড শিফটিংস অফ প্রেসার বেল্টস ডিউরিং সামার সলিস্টিক্স। এই সময় কি হয়, আমাদের যে প্রেসার বেল্ট রয়েছে সেটা উত্তরের দিকে সামান্য সরে যায়, ফলে বাতাসের যে প্রবাহ পথ ছিল সেই জায়গাটা চেঞ্জ হয়ে যায় যেটা ছিল। নেক্সট কি হয়, ডিউরিং উইন্টার সিজন, যখন শীতকাল চলে আসে শীতকালে ঠিক উল্টো হয়ে যায়, কি হয় ডিউরিং উইন্টার সিজন দিস রিজন কামস আন্ডার দ্য ডোমেন আন্ডার দ্য প্রিভেলিং ওয়েস্টার্লিজ ডিউ টু সাউথওয়ার্ড শিফটিং অফ প্রেসার বেল্ট। এই সময় কি হয়, যেহেতু দক্ষিণ দিকে সরে যায় আমাদের প্রেসার বেল্ট, সেই জন্য পুরোপুরি ভাবে পশ্চিমা বায়ুর সংস্পর্শে বা সান্নিধ্যে চলে আসে এই অঞ্চলটা, বা শীতকালে বৃষ্টিপাত ঘটায়। আমরা শীতকালে দেখেছি কোন দিক থেকে পশ্চিমা বায়ু প্রবাহিত, আমরা পশ্চিমা বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়, উত্তর পশ্চিম দিক থেকে তো হয়, উত্তর গোলার্ধে, তাই তো আগের দিন পড়েছি আমরা। উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়, উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম দিক থেকে। দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর গোলার্ধে। উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, তাই উত্তর গোলার্ধে। হ্যাঁ দক্ষিণ পশ্চিম দিক থেকে হ্যাঁ স্যার। দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। এবং যখনই হচ্ছে অঞ্চলটা একটু উপর দিকে শিফট হয়ে গেছে, সেখান থেকে হবে সমুদ্র বা আমাদের এই যে আমরা যদি কল্পনা করে নিই যে আটলান্টিক মহাসাগরের জায়গাটা, আটলান্টিক মহাসাগর থেকে সেখান থেকে আমাদের জলীয় বাষ্প নিয়ে যায়, বাস এই অঞ্চলটাতে বৃষ্টিপাত ঘটায়। নেক্সট রয়েছে মিন অ্যানুয়াল রেনফল, মনে রাখবো আমরা এখানে 900 মিলিমিটার থাকে এই মেডিটেরিয়ান এরিয়াতে। যেটা রয়েছে মিড ল্যাটিটিউডাল জোন অফ হাই রেনফল, মধ্য অক্ষাংশীয় অঞ্চল যেখানে অধিক বৃষ্টিপাত হয় 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি এনএস এর মধ্যে। কেন হয়, কিভাবে হয় দেখা যাক। রিসিভড রেনফল থ্রু ওয়েস্টার্লিজ এন্ড টেম্পারেট সাইক্লোন, এখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত যেটা হয় সেটা হচ্ছে ওয়েস্টার্লিজ যেটা রয়েছে, এছাড়া রয়েছে টেম্পারেট সাইক্লোনের জন্য। এখানে আমরা জানি ফ্রন্ট তৈরি হয়, উষ্ণ বাতাস এবং শীতল বাতাস ক্রমশ মিলিত হয়ে ফ্রন্ট তৈরি হয়, সেখানে সাইক্লোনিক অ্যাক্টিভিটিস হয় এবং সেখানে বৃষ্টিপাত হয় বেশি। কত পরিমাণ বৃষ্টিপাত হয়, 1000 থেকে প্রায় 1200 মিলিমিটার পর্যন্ত। The western part of the continent receive the more rainfall, মহাদেশগুলোর পশ্চিম পার্ট সব থেকে বেশি বৃষ্টিপাত পায়। কেন হয়, দিয়ে দিলাম ম্যাপে, ওয়ার্ল্ডের ম্যাপ দিয়ে দিয়েছি। তাহলে মহাদেশগুলোর পশ্চিম ভাগ বলছে সব থেকে বেশি বৃষ্টিপাত পায়, হয় কেন? আয়ন বায়ু প্রবাহের জন্য। আয়ন বায়ু তো নেই এখানে, এখানে তো পশ্চিমা বায়ু। পর্বতের অবস্থান কি না, পশ্চিম বায়ু ভাবুন এই দিক থেকে, আপনারা পশ্চিম নিজেরা, থেকে হ্যাঁ আমরা একটু আগে দেখলাম পশ্চিম বায়ু প্রবাহিত হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর গোলার্ধে, তাই তো দক্ষিণ পশ্চিম দিক থেকে। তাহলে এই ডিরেকশনটা ফলো করুন, আমি যে ডিরেকশনটা দিলাম এটা তো দক্ষিণ পশ্চিম, ঠিক আঁকছি তো আমি, এখানে জলভাগ ঠিক আঁকছি বেশি তো আমি, ছবি পরিমাণে ঠিক আঁকছি তো, দক্ষিণ পশ্চিম দিক থেকে আঁকছি তো। তাহলে হ্যাঁ। ভাবুন এর প্রবাহ পথে কি পড়ছে, পর্বতগুলো আছে দক্ষিণ আমেরিকা থাকে না।
পর্বত নাই, সব থেকে বেশি জলীয় বাষ্প ক্যাপচার করছে এই এলাকাগুলো, প্রথম কথা। তারপর তো থাকছে যে সাইক্লোনিক অ্যাক্টিভিটিস হোক, ওয়েস্টার্লিজ হোক, পর্বতে বাধাপ্রাপ্ত হোক, তারপর বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু এর প্রবাহ পথে ড্রাই এরিয়ার উপর দিয়ে যায়নি, এ যাচ্ছে পুরোপুরি ওয়াটারের উপর দিয়ে, মানে ম্যাক্সিমাম ওয়াটার ভেপার ক্যাপচার করবে। যত বেশি পরিমাণে ওয়াটার ভেপার থাকবে বৃষ্টিপাত হবে স্বাভাবিকভাবে। নেক্সট রয়েছে কি, সাউদার্ন হেমিস্ফিয়ার রিসিভ মোর রেনফল দেন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার বিকজ অফ ডমিনেন্স অফ ওশেন ইন দ্য ফরমার। এটাও পরীক্ষায় আসে, আমাদের উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে বেশি বৃষ্টিপাত হয়। কারণ কি? কারণ সেখানে জলভাগের পরিমাণ বেশি, জলভাগ বেশি, ওয়াটার ভেপার বেশি, বাস বৃষ্টিপাত বেশি। নেক্সট কি রয়েছে, পোলার জোন অফ লো প্রিসিপিটেশন। পোলার জোনে প্রিসিপিটেশন কম হয়, অর্থাৎ মেরু অঞ্চলে। কেন হয়, কি জন্য? মিন অ্যানুয়াল রেনফল 250 মিলিমিটার বিয়ন্ড 75 ডিগ্রি এনএস, 75 ডিগ্রির পর থেকে মেরু দিকে এখানে বৃষ্টিপাতটা 250 মিলিমিটারের মধ্যে হয়ে যায়। কেন হয়ে যায়? আচ্ছা, মোস্ট অফ দ্য প্রিসিপিটেশন অকার্স ইন দ্য ফর্ম অফ স্নোফল, কারণ এখানে টেম্পারেচার খুবই কম থাকে, অতটা পরিমাণ হয় না বাষ্পীভূত জল, যা থাকে ম্যাক্সিমামে কি হয়, যে পরিমাণ জলীয় বাষ্প থাকে কনডেনসেশন খুব তাড়াতাড়ি হয়ে যায়, এবং সেটা অবশ্যই কি বলে বৃষ্টিপাত রূপে হয় না, সেটা স্নোফল রূপে হয়। ওকে, লাস্ট এখানে আমাদের প্রিসিপিটেশন শেষ। প্রিসিপিটেশন বা যে ক্লাসগুলো ছিল, যে পরিমাণ আমাদের স্লাইড রেডি করা ছিল সেই পরিমাণ শেষ। এখন রয়েছে ফর্মস অফ প্রিসিপিটেশন, যেটা আমাদের কি হয়েছে সিলেবাসে উল্লেখ করা নেই, কিন্তু ফর্মস অফ প্রিসিপিটেশন আমরা একটু পড়ে রাখবো, কারণ দরকারই রয়েছে বিষয়টা, অনেক জায়গাতে পরীক্ষাতে এসছে প্রশ্ন।